বলো সাহেব, কি বলতে এসেছো? রেজে, কামিং 1st জানুয়ারি আমাদের নিউ ইয়ার, নতুন বছর। আমরা তাই এভরি ইয়ার 31st ডিসেম্বর রাত 12টার সময় নিউ ইয়ার সেলিব্রেট করি। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। আপনি যদি দিস ইয়ারে আমাদের পার্টিতে অ্যাটেন্ড করেন তাহলে আমরা খুব আনন্দিত হইব। ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব। সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। আপনি অ্যাটেন্ড করলে আমরা আপনাকে আমাদের বিলাতি কেক খাওয়াইবো। মানে পিঠে? জানো সাহেব, এই পৌষ মাসে আমরাও পিঠে তৈরি করি। দেখো দেখো, এই দিক দিয়ে আমাদের সংস্কৃতির মধ্যে কত মিল। ওয়েল সেড মহারাজ, ওয়েল সেড। আচ্ছা তাহলে আজ আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। আর আমাকে নিমন্ত্রণ করার জন্য তোমাদের ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। তা মহারাজ, সাহেবরা এসে আপনাকে নেমন্তন্ন করে গেল? আরে শুধু নেমন্তন্ন, যাকে বলে একেবারে স্বনির্বদ্ধ নিমন্ত্রণ। আহা, আপনার সাথে যদি আমাকেও নেমন্তন্ন করতো, আহা, জীবনে কখনো বিলাতি কেক খাইনি, শুনেছি খুব ভালো খেতে। বাবা, কেকের কথা শুনেই তো দেখছি আপনার মুখ দিয়ে লাল ঝরতে শুরু করে দিল। দেখেছেন মহারাজ, আমি সরল সিধে মানুষ, সাদা মনে কাদা নেই, তাই আগ বাড়িয়ে মনের ইচ্ছা প্রকাশ করেছি মাত্র। আর দুঃখ পেতে হবে না মন্ত্রী মশাই। মহারাজ, আপনি কেক খেতে গেলে মন্ত্রী মশাইকেও সঙ্গে করে নিয়ে যান, তাতে যদি এই সরল সিধে মানুষটার মনের দুঃখ একটু কমে। এই থামো থামো সকল, রঙ্গরসিকতা থামিয়ে আমার একটা প্রশ্নের জবাব দাও দেখি। আচ্ছা, গত পৌষ মাস থেকে এই পৌষ মাস পর্যন্ত তোমরা কে কি কাজের কাজ করেছো বলো তো? মানে এই 1 বছরের কাজের ফিরিস্তি চাইছেন? মনে করো তাই। এই 1 বছরে আমি তালিম দিয়ে 100টা নতুন সৈন্য তৈরি করেছি মহারাজ। বেশ বেশ, খুব ভালো। তা রাজপণ্ডিত, তুমি কি করেছো? আমি ছাত্র পড়িয়ে তাদের শিক্ষিত করে তুলেছি। আমি প্রতিদিন অসুস্থ মানুষকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছি। আমিও বেকার বসে থাকিনি মহারাজ। 1 বছরে আমি 350টা পদ্য রচনা করেছি। আর এই যে গোপাল, এই 1 বছরে তুমি কি করেছো? হ্যাঁ, আমি রাজসভায় এসে হাস্যরস পরিবেশন করে সকলের মন ভালো করেছি। আর বিপদে আপদে বুদ্ধি আর সৎ পরামর্শ দিয়ে আপনাকে আর এই রাজ্যকে নানান বিপদের হাত থেকে বাঁচিয়েছি। আমাদের সকলকে উদ্ধার করে দিয়েছো। এই যে মন্ত্রী, তুমি কি করেছো? আমি, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি রোজ সময় মতো রাজসভায় এসেছি। তা এসেছো? বাহ, কিন্তু এসে কাজের কাজটা কি করেছো? মানে এই মুহূর্তে সেগুলো ঠিক মনে পড়ছে না মহারাজ। আমি মনে করিয়ে দেব মন্ত্রী মশাই। তুমি ঠিক আছে, দাও। সুকর্মের পরিবর্তে বেশ কিছু দুষ্কর্ম করেছেন আপনি। যেমন কোষাগার থেকে টাকা সরাবার মতলব করেছেন, যদিও আমার বুদ্ধির কাছে হেরে গিয়ে আপনার সেই মতলব ভেস্তে গেছে। এ বাবা, এ তুমি কি বলছো গোপাল ভাই? আরো শুনতে চান? না না, থাক থাক, মন্ত্রীর কথা যত না বলা যায় ততই ভালো। আর বিজ্ঞানী, তুমি এবার বলো। আমি এই 1 বছরে অনেক পরিশ্রম করে এক আশ্চর্য আকাশযান তৈরি করেছি মহারাজ। যে যানে চড়ে কমপক্ষে 10 জন খুব অল্প সময়ে অনেক দূর থেকে ঘুরে আসতে পারে। তাই নাকি? এ তো খুব ভালো আবিষ্কার। তা এতদিন জানাওনি কেন? ভেবেছিলাম কাজ সম্পূর্ণ হলেই আপনাকে জানাবো। তা কবে সম্পূর্ণ হবে তোমার ওই আকাশযানের কাজ? সম্পূর্ণ হয়ে গেছে মহারাজ। এবার আপনি বললেই চড়াতে পারি। ঠিক আছে ঠিক আছে, খুব তাড়াতাড়ি সকলে মিলে চড়বো তোমার ওই আকাশযানে। তাহলে আজকের মতো রাজসভা এখানেই শেষ। কাল সকলে আবার এসো কিন্তু। বিজ্ঞানীর এই আকাশযানের কথাটা সাহেবদের কাছে পৌঁছে দিতে পারলেই অনেক টাকা পুরস্কার পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন, আজই গিয়ে খবরটা ওদের কানে দিয়ে আসি। গিন্নি, ও গিন্নি, বলো, কি বলবে? আমি একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছ? একটা বিশেষ কাজে। কাল থেকে আমরা এই মাঠেই বল খেলবো। মাঠটা কত বড়, আর মাঠ ভর্তি কি সুন্দর ঘাস।
মাঠটা সুন্দর হলে কি হবে? সাহেবগুলো তো আর ভালো নয়, আমাদের দেখতে পেলেই তো তাড়া করে। আরে এত ভয় পাচ্ছিস কেন? এখন তো কোনো সাহেবকে দেখতেই পাওয়া যাচ্ছে না। নে নে, ছুটে গিয়ে ধর। ক্যাবলার দল, বলটা ধরতে পারলি না? কিন্তু এখন কি হবে? বলটা যে সাহেবদের কুঠিতে ঢুকে গেল। চল তাহলে ভেতরে গিয়ে খুঁজে নিয়ে আসি। সাহেবরা যদি ধরে ফেলে? আরে পা টিপে টিপে যাব, আর বিপদ বুঝলেই মারবো তো। বলবো কি সাহেব, আমাদের বিজ্ঞানী এমন একটা আকাশযান তৈরি করেছে যে আকাশযানে চড়ে হুশ করে অনেক দূর চলে যাওয়া যায়। কি সত্য? সত্যি সাহেব, একেবারে চন্দ্র সূর্যের মানে ওই মুন অ্যান্ড সানের মতো সত্যি। তুমি কি করিয়া জানিলে? আজ রাজসভার মধ্যে সকলের সামনে বিজ্ঞানী এই আবিষ্কারের কথা ঘোষণা করেছে, তাই তো তোমাদের খবর দিতে এলাম। সাহেব, এত বড় আবিষ্কারটা তোমরা হাতিয়ে নাও। হাটাইয়া লইব মানে চুরি করিব? চুরি বলছো কেন সাহেব? ভাবো তোমরা জয় করেছো। রাইট, ওই ভেহিকলটাকে আমরা জয় করিয়া আনিব। তা কিভাবে করিব? আমি বলছি, তোমরা শুধু মন দিয়ে শুনে যাও। ভেরি গুড। অলরাইট, আজ রাত্রেই আমরা অ্যাকশন করিতে যাইব। কিন্তু আমারটা? তোমার ইনফরমেশন মতো কাজ করিয়া অ্যাকশন সাকসেসফুল হইলেই আমরা তোমাকে 200 সৈন্য মুদ্রা দিব। ধন্যবাদ সাহেব। তাহলে রাত 12টার পর বিজ্ঞানীর বাড়ির সামনে আমি অপেক্ষা করব। অলরাইট। বলিস কি রে, এত দূর? হ্যাঁ দাদু, এত দূর। ঠিক আছে, খবরটা যখন পেয়ে গেলাম তখন দেখ না কি করি আজ। এমন একটা খবর দিলাম, আমাদের রসগোল্লা আর মাখা সন্দেশ খাওয়াবে তো দাদু? ঠিক আছে, তাই হবে। তবে আজ নয়, কাল। আমি এখন যাই, বুঝলি, একটু সেনাপতির সাথে কথা বলে আসি। কে 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 তোমরা? কি চাই? কুইক! ওরা কপাল, এখানেও সেই গোপাল। আমি বাবা পালাই। কেউ নড়বে না, কেউ নড়বে না। নড়বার চেষ্টা করলেই এই তলোয়ার দিয়ে বুক একেবারে এফোড় ওফোড় করে দেবো। সব কটাকে কারাগারে নিয়ে যাও। কাল রাজসভায় আকাশযান চুরি করতে আসার অপরাধে এদের বিচার হবে। মহারাজ, কাল রাতে এই সাহেবরা লোকজন নিয়ে বিজ্ঞানীর আকাশযান চুরি করতে এসেছিল। ঘুমন্ত বিজ্ঞানীকে ওরা বেঁধেও রেখেছিল। বটে সাহেব, সাহেব তোমরা এত খারাপ? হ্যাঁ, একদিকে আমাকে অনুষ্ঠানে যাবার জন্য নিমন্ত্রণ করে যাচ্ছ, অন্যদিকে রাতের অন্ধকারে গোপনে আমার বিজ্ঞানীকে বেঁধে তার আবিষ্কার চুরি করতে এসছো। এর শাস্তি কি জানো? কম করে 2 বছর সশ্রম কারাদণ্ড। আমাদের পানিশমেন্ট দিলে আপনার মন্ত্রীকেও পানিশমেন্ট দিতে হইবে। কেন কেন কেন? মন্ত্রীকে শাস্তি দেবো কেন? বিকজ আমরা যা করিয়াছি সবকিছু উহারই প্ল্যান ছিল। মন্ত্রী সাহেবরা কি বলছে? তুমি নাকি ওদের চুরি করতে তাতিয়েছ? কি হলো, চুপ করে আছো কেন? না মহারাজ, আমি ওদের চুরি করতে বলিনি। বলনি? বলনি? তাহলে ওরা এই আকাশযানের কথা জানলো কি করে? না, আসলে ওরা খুব গর্ব করে বলেছিল যে ওদের দেশের বিজ্ঞান নাকি খুব উন্নত, তাই ওদের শুধু চমকে দেওয়ার জন্যে আমি মুখ ফসকে বিজ্ঞানীর আবিষ্কারের কথাটা বলেছিলাম। কিন্তু ওরা যে এমন একটা
বাজে কাজ করবে এটা আমি বুঝতে পারিনি মহারাজ, বুঝতে পারিনি। সত্যি বলছো? সত্যি মহারাজ। নকল কান্নাকাটি করে পার পেয়ে যেতে চাইছে, ঠিক আছে, পেয়ে যাক পার, তবে ওকে এমন আসল কান্না কাঁদাবো না, বুঝবে তখন মজা। ঠিক আছে, অসাবধানে ভুল যখন করেই ফেলেছ তখন কোনো শাস্তি তোমায় আমি দিচ্ছি না। তবে মন্ত্রী, ভবিষ্যতে কিন্তু আর এরকম ভুল করো না। আর সাহেবরাও কিন্তু রেহাই পাবে না। ওদের 2 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করছি। যাও যাও, এদের কারাগারে নিয়ে যাও। ট্রেটার মন্ত্রী, আমরা তোমাকে ছাড়িব না। উই উইল সি ইউ। কিরে, কেমন খাচ্ছিস সব? ভালো ভালো ভালো, খুব ভালো গো দাদু, যাকে বলে একেবারে পেট পুরে। গোপাল দাদা, মহারাজ একবার তোমাকে রাজবাড়িতে ডেকেছেন গো। ঠিক আছে, চলো তোরা খা, আর কিছু লাগলে ভোলা দাদুর কাছ থেকে চেয়ে নিস। ভোলা, আমি রাজবাড়ির থেকে ফেরার পথে পয়সা দিয়ে যাব। ঠিক আছে, তুমি যাও। মহারাজ, হঠাৎ খবর পাঠিয়ে আমাদের এখানে ডেকে আনার কারণ? আরে বাবা, বলবো বলবো, শুধু গোপালকে আসতে দাও। আমি এসে গেছি মহারাজ। এই তো গোপাল যখন এসে গেছে তখন বলেই ফেলি। আসলে ওই সাহেবরা তো আমাকে কেক খেতে যাওয়ার নেমন্তন্ন করেছিল, কিন্তু চুরির মতো দুষ্কর্মের দায়ে সাহেবরা তো এখন আমারই কারাগারে বন্দী। সে অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে মহারাজ। কিন্তু আমার মনটা যে বড্ড বিলাতি কেক করতে শুরু করে দিয়েছে। আর শুনেছি বিলাতি কেক খেতে নাকি ভারী সুস্বাদু। তাহলে চলো বড় কোনো শহরে গিয়ে সকলে মিলে বিলাতি কেক খেয়ে আসি। কিন্তু শহর কি এখানে নাকি? সে তো প্রায় 200 মাইল দূরে। আহা, তার জন্য এত চিন্তা করছো কেন? আমাদের বিজ্ঞানীর তৈরি করা আকাশ জানাচ্ছে না, তাতে চড়বো আর হুশ করে শহরে পৌঁছে যাব। কি বিজ্ঞানী, যেতে পারবো না? অবশ্যই পারবেন মহারাজ, শুধু কারা কারা যাবেন আর কবে যাবেন বলুন। তাহলে বলো কারা কারা বিলাতি কেক খেতে শহরে যাবে? সব থেকে আগে মন্ত্রী মশাইয়ের নামটা লিখে নিন মহারাজ। বিলাতি কেকের নাম শুনলেই ওনার মুখ দিয়ে লাল ঝরতে শুরু করে দেয় যে। দেখেছেন মহারাজ, গোপাল আবার কেমন টিটকারি কাটতে শুরু করে দিয়েছে। আহা, রেগে যাচ্ছ কেন মন্ত্রী? তুমি যাবে, অবশ্যই যাবে। তা আর কে কে যাবে বলো? আমি যাব মহারাজ। আমিও যাব। আমিও যাব। ঠিক আছে, চলো সকলে মিলে একটু বিলাতি কেক খেয়ে হইচই করে আসা যাক। কবে যেতে চান মহারাজ? তবে কালই চলো। সকলে নিজের আসনে বসুন, আর যান শুরুর মুহূর্তে একটু ঝাঁকুনি লাগবে, তাই আসনের হাতলটাকে শক্ত করে চেপে ধরে থাকবেন। এই বিজ্ঞানী যা বললো সকলে কিন্তু তাই করো। হ্যাঁ, প্রথমটা হবে, তারপর আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, বাহ 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 বাহ, আমরা কেমন মাটি ছাইয়ে মেঘের ওপর দিয়ে উড়ে চলেছি। সত্যি সত্যি বিজ্ঞানী, ধন্য ধন্য তুমি, আর ধন্য তোমার আবিষ্কার। আমরা এখন শহরের এলাকার মধ্যে চলে এসেছি। এই তো উঠলাম, এরই মধ্যে শহর এসে গেল। মহারাজ, এই হলো আকাশযান, বাতাসের বেগে ছোটে। আমরা এখন নামবো, তাই তাই সকলে আবার ওই সামনের হাতল শক্ত করে চেপে ধরে থাকুন। হ্যাঁ, সকলে এবার এক এক করে বেরিয়ে আসুন, আসুন আসুন। কিন্তু একটা মাঠ, এখানে বিলাতি কেকের দোকান কোথায়? চলুন খুঁজে দেখি, কোথাও না কোথাও তো খুঁজে পাবোই। ওই দেখুন মহারাজ,
বিলাতি কেকের দোকান। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। কত সহজে পেয়ে গেলাম। এই চলো 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 তাহলে কেক খেয়ে আসা যাক। ওহে দোকানদার, তোমার দোকানের সব থেকে ভালো কেক আমাদের প্রত্যেককে 4টে করে দাও দেখি। এক্ষুনি দিচ্ছি বাবু। হুম, হুম, হুম। বাহ বাহ বাহ, বড় ভালো। এই না হলে বিলাতি কেক। সত্যি মহারাজ, মুখে দিলাম আর মিলিয়ে গেল। কেক তো ভালোই খাওয়ালে। তার দাম কত? আগে আসল বিলাতি কেক তো, তাই দাম একটু বেশি। ওই মানে সর্বসাকুল্যে 10 টাকা। তোমার কেক খেয়ে এত খুশি হয়েছি যে 10 টাকার পরিবর্তে আমি তোমাকে 2টি সোনার মোহর দেব। 10 টাকার বদলে 2টো সোনার মোহর? এ তো আমার স্বপ্নেরও অতীত। তা হাতে তো এখনো কিছু সময় আছে। চলো চলো, শহরের আশপাশটা একটু দেখে আসি। আমি কোনোদিন শহর দেখিনি। চলুন মহারাজ, শহরটা দেখে আসা যাক। বাবা, ওহ, আমার আমার পা ব্যথা করছে। তাই আপনারা যান, আমি এই দোকানে একটু বসি। এখানে এসেও মন্ত্রী আবার কোনো বদমতলব আঁটতে শুরু করে দিল না তো? একবার দেখে আসি। মহারাজ, আমি চট করে একটু আসছি। আহ, পায়ে ব্যথা বলে মন্ত্রী এলো না, তো তুমি আবার কোথায় যাচ্ছ? আগে প্রকৃতির চাপ মহারাজ। যাও, তবে আমরা কিন্তু এখানে আর আধ ঘন্টা মতন থাকবো। সময় মতো আকাশযানে চলে এসো। ঠিক আছে মহারাজ। শোনো, আমাদের মহারাজ তোমাকে 2টি সোনার মোহর দিয়ে গেছেন। একটা তুমি রাখবে, অন্য মোহরটার বদলে যতগুলো বিলাতি কেক হবে সবগুলো একটা বাক্সে ভরে এক্ষুনি আমাদের আকাশযানে পাঠিয়ে দেবে। কিন্তু আপনাদের মহারাজ তো এসব কিছু বলে গেলে না। মহারাজ ব্যস্ত মানুষ, তাই হয়তো বলতে ভুলে গেছে। আমি তার মন্ত্রী, তাই আমি যেরকম বলছি সেই রকমই করতে হবে তোমায়। আমি এখন চললাম, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। রাজাটা ভালো, কিন্তু মন্ত্রীটা দেখছি খুবই কঞ্জুস। আপনি আবার ফিরে এলেন যে, কিছু বলবেন? এবার তাহলে আমরা আকাশে উড়বো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই 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 বাক্সটা রাখুন। কি আছে এই বাক্সে? আগে নিজের গ্যাঁটের করি খরচ করে কেক কিনেছি, একেই বলে বুদ্ধির জোরে করে খাওয়ায়। মন্ত্রী, কাউকে কিছু না জানিয়ে বিলাতি কেক তো কিনলে। তা কি কি কেক কিনলে সেটা একবার দেখতে পারি কি? কেন পারবেন না মহারাজ? এই দেখুন। কি মন্ত্রী, এ তো ছোট ছোট পাটকেল আর বাতিল কাগজে ভর্তি। হ্যাঁ, আমার কাছ থেকে একটা গোটা মোহর নিয়ে হতচ্ছাড়া দোকানদার আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, কেন মিথ্যে কথা বলছেন মন্ত্রী মশাই?
আপনি কোনো মোহরই দেননি। মহারাজ যে 2টি মোহর দিয়েছিলেন, আপনি ওই দোকানদারকে চাপ দিয়ে তার একটার বদলে কেক দাবি করেছিলেন। কি বলছো কি গোপাল, এ তো খোদার উপর খোদকারি। ঠিকই বলেছেন, খোদার উপর খোদকারি, আর তার উপর আসল কারিগরিটা তো আমি করেছি মহারাজ। মানে পায়ের ব্যথার অছিলায় মন্ত্রীমশাই তো দোকানে থেকে গেলেন, তাই আমার মনের মধ্যে কেমন একটা সন্দেহ হলো। আমিও তাই প্রকৃতির বেগের বাহানায় ওই দোকানে গিয়ে আড়াল থেকে মন্ত্রীমশাইয়ের সব কথা শুনে নিলাম। তারপর মন্ত্রীমশাই দোকানদারকে 1 মোহরের পরিবর্তে বাক্স ভর্তি কেক দিতে বললেন, আর মন্ত্রীমশাই চলে যেতে আমিও দোকানে ঢুকে বাক্স ভর্তি কাগজ আর ছোট ছোট পাটকেল দিতে বললাম। গোপাল, কোন রকম গলাবাজি করবে না মন্ত্রী। তোমার মতো চোরকে না শিক্ষা দিতে গোপাল একেবারে ঠিক কাজ করেছে। আমি কিন্তু আরেকটু কাজ করেছি মহারাজ। ওই 1 মোহরের পরিবর্তে আমি ওকে 1 বাক্স টাটকা বিলাতি কেক পাঠিয়ে দিতে বলেছি। কাল সকালের মধ্যেই ঘোড়ার গাড়ি করে ওই কেক কৃষ্ণনগরে চলে আসবে। সকলে মিলে ভাগ করে খাবো। এটাই হলো আমার কারিগরি। এই না হলে গোপাল। আমিও 2-1টা পাবো তো গোপাল? পাবেন বই কি, এই তো আপনার কেক। হ্যাঁ হ্যাঁ, এই হলো তোমার কেক। গেঁটের কড়ি খরচ করে যখন কিনেছো, তখন সবটাই খেতে হবে তোমায়। এসব অখাদ্য কুখাদ্য খেলে আমি যে মরে যাব মহারাজ। কি ব্যাপার সভাসদগণ, কদিন পরেই তো আবার সেই ইংরেজি নববর্ষ চলে আসছে। তা তোমাদের কার কার কি কি পরিকল্পনা? মহারাজ, আমি নতুন বছরের প্রথম দিন এবার নতুন একটা জিনিস আবিষ্কার করতে চলেছি। ও, তা কি আবিষ্কার শুনি? মহারাজ, আমি একটা এমন তরল আবিষ্কার করতে চলেছি যেটা প্রয়োগ করলে একটা বীজ খুব সহজেই পূর্ণ চারা গাছে মুহূর্তের মধ্যে রূপান্তরিত হয়ে যাবে। ওরে বাবা, এ তো অভূতপূর্ব আবিষ্কার করতে চলেছো। পরীক্ষা সফল হয়েছে, এখন শুধু প্রয়োগ করে দেখানো বাকি। আমরা সবাই অপেক্ষায় থাকবো বিজ্ঞানী, তুমি এগিয়ে যাও। আচ্ছা মন্ত্রী, তুমি এত চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বলো, নতুন বছরে তুমি কি করতে চাও? মহারাজ, আমি নতুন বছরে কৃষ্ণনগরে থাকবো না। সে কি? হ্যাঁ মহারাজ, এবার ইংরাজি নববর্ষের প্রথম দিনে আমি থাকবো না। আমি শ্বশুর বাড়ি যাব। প্রত্যেক বছর তো রাজবাড়িতেই কাটালাম, এবার না হয় একটু আলাদা রকম কাটালাম মহারাজ। ঠিক আছে, তবে তুমি যদি অন্তত বছরের প্রথম দিনটাতেও থাকতে, তাহলে ভালো লাগতো। মানে সবাই মিলে হই হুল্লোড় করতাম। আচ্ছা ঠিক আছে মহারাজ, আপনি যখন এত করে বলছেন, তাহলে আমি আজকেই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। ঠিক ইংরাজি নববর্ষের প্রথম দিনে রাজসভায় পদার্পণ করব। হ্যাঁ, বেশ, তাহলে তাই এসো। বাবা, এবার তোমরা সবাই দেখবে আমার খেল। কে তুমি আমার কাপড়গুলোকে এই পুটুলির মধ্যে ঢোকাচ্ছ কেন? কারণ আজকে থেকে আগামী 1 সপ্তাহ তুমি তোমার বাপের বাড়িতে থাকবে, আর সেই জন্যে তোমার কাপড় গুছিয়ে দিচ্ছি। কে বলা নেই কওয়া নেই, আমি হঠাৎ বাপের বাড়ি যাব কেন? শোনো, সামনে নতুন বছর আসছে, আমার প্রাপ্তিযোগ হবে। যাও যাও, কথা না বাড়িয়ে বাপের বাড়ি যাও। বাড়ির বাইরে গরুর গাড়ি বলাই আছে। চলো, আমি তোমাকে রাজ্যের শেষ প্রান্ত অবধি ছেড়ে দিয়ে আসি। তাড়াতাড়ি চলো। ও বাবা রে, বাড়িতে চাল বাড়ন তো, হাঁড়িতে জল ফুটছে, আর এদিকে মানুষটা এখনো বাজার থেকে চাল নিয়ে এলো না। আরে বাবা, এসে গেছি। এই তো আমি এসে গেছি। এই তো এতক্ষণে তোমার আসার সময় হলো। কি করব বলো, আজকাল সন্ধেবেলাও হাটে বাজারে ভিড়। উফ, নাও তাড়াতাড়ি ভাতটা বসিয়ে ফেলো দেখি। যত সব। গেলে ফটফট,
দান করো ঝটপট। ওম গিলি গিলি ফটফট দান করো ঝটপট। ওম গিলি গিলি ফটফট দান করো ঝটপট। ওম গিলি গিলি। কে মুটির বাবা যাচ্ছিস নাকি? আপনি আমাকে ডাকলেন সাধু বাবা? হ্যাঁ রে খ্যাপা, ডাকলাম। আপনি কে সাধু বাবা? আপনি আমাকে কি করে চিনলেন? এর আগে তো আপনাকে এই তল্লাটে কোনোদিন দেখিনি। আমি ত্রিকালজ্ঞ সাধু ঝটপট বাবা। আমার আদি নিবাস হিমালয়। আমি সবাইকে চিনি, এই রাজ্যের সবাইকে। তা তুই কি বাজারে যাচ্ছিস? হ্যাঁ বাবা, বাজারে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই আসার সময় এই বটতলা দিয়েই ফিরিস। আর আমার জন্যে বাজার থেকে একটা প্রমাণ মাপের আলু নিয়ে আসিস। তারপর আমি তোকে একটা জাদু দেখাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, নিয়ে আসবো। আদেশ করুন বাবা। যা উঁকিদের বাড়ির পিছনে পূর্ব দিকে চুপি চুপি দুটো আলু ফেলে রেখে আয়। আচ্ছা বাবা। তাড়াতাড়ি গিলি গিলি ফটফট, কাজ হবে ঝটপট। বাবা, আপনার জন্য আলু নিয়ে এসেছি। বাহ, এই তো আমার লক্ষ্মী ছেলে। দে এবার আমাকে এই আলুটা দে। গিলি গিলি হকাশ ফকাশ চটপট ঝটপট। যা তুই তোর বাড়ির পিছনে গিয়ে পূর্ব দিকে একটু মাটি খুলে দেখ, দুটো আলু পাবি। এ কি বলছেন বাবা? এ কি করে সম্ভব? আরে গিয়ে দেখ না, তোর ঠিক বাড়ির পিছনেই পাবি। এ কি পুটির বাবা, তুমি এই অসময়ে বাড়ির পেছনে খোঁড়াখুড়ি করছো কেন? এ কি কি করে সম্ভব? আশ্চর্য, অলৌকিক, অবিশ্বাস্য। এই মনেছে, আরে তুমি পাগল হয়ে গেলে নাকি? এবার মনে হচ্ছে তাই হয়ে যাব। বটতলার ঝটপট বাবাকে আমি একটা আলু দিয়েছিলাম, আর তার বদলে আমি আমার বাড়ির পেছন থেকে দুটো আলু পেলাম। বটতলার ঝটপট বাবা, সে আবার কোন ভেগধারী? আরে বাবা, ভেগধারী নয়, ভগবান, ঝটপট বাবা ভগবান। আমাকে তাহলে ব্যাপারটা একটু সময় করে দেখতে হচ্ছে। বাবা, বাবা আপনি ভগবান। বাবা, বাবা আপনি মহান। কি রে, দুটো আলু খুঁজে পেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা পেয়েছি। তুই যা, এবার রাজ্যে সবাইকে বলে দে আমার কাছে আসতে। আমাকে সবাই যে যা ভিক্ষা দেবে আমি সবার সব কিছু দ্বিগুণ করে দেব, সবার কষ্ট দূর করে দেব। নতুন বছরের সকালে তোদের কৃষ্ণনগরে এক নবজাগরণ হবে। আচ্ছা বাবা, আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। বলুন গুরুদেব। আমার খুব রসগোল্লা খেতে ইচ্ছে করছে। তুই অন্য দোকান থেকে 10টা রসগোল্লা কিনে ভোলার দোকানের পিছনের দিকে একটা হাঁড়িতে করে পুঁতে রেখে আয়। আচ্ছা বাবা। এ বাবা, আমি একটু আগেই শুনলাম আপনার কি অসীম অসীম ক্ষমতা বাবা। আপনি আমার সবকিছু দ্বিগুণ করে দিন বাবা। গিলি গিলি ঝটপট, আমি দেখতে পাচ্ছি তুই খুব পুণ্যবতী। শোন, আগামী ইংরাজি নববর্ষের প্রাককালে আমার জন্যে ভালো কিছু ভিক্ষা নিয়ে আসবি। যত আনবি তার দ্বিগুণ তোকে ফেরত দেব। সত্যি বাবা? আচ্ছা মা, তোর স্বামীর নাম পেট মোটা গোপাল, তাই না? আমি এখানেই আছি। আর আপনি কে? লোকজনকে এখানে বসে বসে ঘোল খাওয়াচ্ছেন শুনলাম। ওগো, তুমি এসব বলো না, বাবা অসন্তুষ্ট হবে যে। আমি হিমালয়ের সাধু ঝটপট বাবা। আর গোপাল, আমি বুঝতে পারছি যে তোর বিশ্বাস হচ্ছে না পুরো ব্যাপারটা। তাই আমি তোকে তোর চোখের সামনেই আমি প্রমাণ দেব। যা, এই রাজ্যের সেরা ময়রা ভোলার কাছ থেকে আমার জন্যে 5টা রসগোল্লা নিয়ে আয়। আমি এখানে বসে থেকে ভোলাকে 10টা রসগোল্লা ফেরত দেব। আচ্ছা তাই নাকি? তাহলে আমি এক্ষুনি ডেকে আনছি। ভোলা, তুমি এক্ষুনি আমার সাথে 5টা রসগোল্লা নিয়ে ছটপট বাবার কাছে চলো তো। উনি বলছেন তোমাকে দ্বিগুণ রসগোল্লা ফেরত দেবেন। হ্যাঁ, একটু আগে ওই পুঁটির বাবা এরকমই কিছু একটা বলছিল বটে।
চলো তো গিয়ে ব্যাপারটা একবার দেখে আসি। আর দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ওই 5টা রসগোল্লা নিয়ে যাই। হ্যাঁ, এবার জমবে মজা। এই তো ভোলা নিয়ে এসেছে। দে ভোলা দে। সুদূর হিমালয় থেকে তোর দোকানের অনেক নাম শুনেছি, আজ প্রথমবার তোর দোকানে রসগোল্লা খেয়ে দেখবো। আহা, বেশ খেতে, বেশ খেতে, কোনো তুলনা হবে না। এবার তুই যা, তোর দোকানের পিছনে গিয়ে মাটি খুঁড়ে দেখ, এই 5টা রসগোল্লার দ্বিগুণ মানে 10টা রসগোল্লা ফেরত পাবি। এ কি সত্যি বাবা? যা গোপাল, তুইও ভোলার সাথে যা, তোদের মনের অন্ধকার দূর কর। সে তো করতেই হবে। চলো তো ভোলা, গিয়ে দেখি। এ কি করে সম্ভব? এই মরেছে, এটা দেখছি সত্যি 10টা রসগোল্লা। ভোলা, একটা রসগোল্লা খেয়ে দেখো তো। হ্যাঁ গো গোপাল দাদা, এটা সত্যিই রসগোল্লা, আর অন্যরকম স্বাদ। অদ্ভুত ব্যাপার, ব্যাপারটা আমাকে জানতেই হবে, জানতেই হবে। এ কি, আপনি তো দেখছি সত্যি সত্যি একরকম জাদু দেখিয়ে দিলেন। এটা কি করে সম্ভব হলো? মনের অন্ধকার দূর হয়েছে তো। এ সব কিছুই আমার গুরুদেবের আশীর্বাদ। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে তোরা যে যা আমাকে ভিক্ষা দিবি, আমি সব কিছু দ্বিগুণ করে তোদের ইংরাজি নববর্ষের প্রথম দিন মানে 1 জানুয়ারি ফেরত দেব। তোরা আমাকে যত দিবি তত পাবি। যা যা দিবি সেটাই দ্বিগুণ করে দেব। জয় ঝটপট বাবা জয়, জয় ঝটপট বাবা জয়। হ্যাঁ বাবা, আমি দেব। আমার 2টো গরু আছে, সেগুলো দেব। বাবা বাবা, আমি আপনাকে বেশ কিছু মোহর দেব, তাহলে সব দ্বিগুণ হয়ে যাবে। যা যা, বাড়ি যা, আর সব নিয়ে আয়, আর আমার সামনে দে। যত দেবি তত পাবি। গেলে গেলে গেলে। তুমি এখন বাড়ি যাও, আমি রাজসভায় গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তারপর সিদ্ধান্ত নেবে তুমি সাধু বাবাকে কি ভিক্ষা দেবে আর কি নেবে। চলো এখন বাড়ি চলো, আমার খুব খিদে পেয়েছে। আজ একটু বেলা করেই রাজসভায় যাব, অনেক দেরি হয়ে গেল। আজকে তো দেখছি গোপাল এখনো এলো না। মহারাজ, আমি রাজসভায় আসার সময় একজনের মুখে শুনলাম সামনের ওই বটতলায় নাকি একজন ঝটপট বাবা এসেছেন, আর উনি সবার সব কিছু দ্বিগুণ করে দিচ্ছেন, ওই টাকা পয়সা সব। আমার মনে হয় গোপাল নিশ্চয়ই ওখানেই গেছে। হ্যাঁ মহারাজ, আমিও তাই শুনলাম। পুরো কৃষ্ণনগরের লোকজন ওই বটতলায় ভিড় করছে। ওই তো গোপাল চলে এসেছে। কি গোপাল, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলবেন না, এক ঝটপট বাবা এসেছে, ওনার অলৌকিক কাণ্ড দেখতে গেছিলাম। কিন্তু আমি তো কিছুতে বুঝতে পারছি না উনি কিভাবে সব দ্বিগুণ করে দিচ্ছেন। আর এও বলছেন যে 31শে ডিসেম্বরের আগে যে যা কিছু ওনার কাছে দেবে সব উনি দ্বিগুণ করে দেবেন। এই তো অলৌকিক ব্যাপার। চলো তো রাজসভাসদগণ, আমরা সবাই গিয়ে দেখি। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। ওই তো মহারাজ আসছেন, এবার একটা বড় সড়ো দাও মারতে হবে। গন্ধ পাচ্ছি, এই রাজ্যের মহারাজ কৃষ্ণচন্দ্রের গন্ধ পাচ্ছি। এই কি বাবা, আপনি বুঝে গেছেন? আমি সব বুঝি, সব জানি। বল কৃষ্ণচন্দ্র, তোর কি জিনিস দ্বিগুণ করে দিতে হবে বল। বাবা, সামনে তো ইংরাজি নববর্ষ,
তাই আমি ভাবছিলাম রাজসভায় একটা আনন্দ উৎসবের আয়োজন করব, সেই জন্য বেশ ভালো খরচও হবে। তাই যদি আমার কিছু মোহর আপনি মন্ত্র বলে দ্বিগুণ করে দিতেন তাহলে বেশ ভালো হতো। নিশ্চয়ই নিশ্চয়ই, এ তো আমাকে করতেই হবে, নইলে আমি বড়লোক হব কিভাবে? মহারাজ আপনি সবকিছু ভেবেচিন্তে বলছেন তো? হ্যাঁ, আমি ঠিক বলছি। আমি বাবা আপনাকে 500 মোহর দেব, আপনি আমাকে যদি 1000 মোহর ফেরত দেন। দেব দেব, সব দেব, তবে বেশি বড় জিনিস তো, তাই আমার সময় লাগবে। তুই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওটা দিয়ে যা, আর আমি তোকে নতুন বছরের নতুন সকালে দ্বিগুণ করে ফেরত দেব। আমিও দেবো বাবা, আমি আমার গিন্নির কিছু গয়না দেব। বাবা, আমি কিছু কলম দেব, আপনি দ্বিগুণ করে দেবেন তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ দেব। তোরা সবাই ভালো ভালো দামি দামি জিনিসপত্র এনে আমার এই বটতলায় জড়ো করবি, আর 1 জানুয়ারি পেয়ে যাবি সবকিছু দ্বিগুণ। এই সুযোগ শুধুমাত্র সীমিত সময়ের জন্যে, কারণ তারপরেই আমি আবার অন্য কোনো দেশের অন্য কোনো রাজ্যে বিলীন হয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আজকেই সব পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে বৎস। আর হ্যাঁ, আর একটা কথা, নববর্ষের আগের দিন সন্ধ্যে থেকে রাত অবধি আমার এই বটতলার 500 হাত গণ্ডির মধ্যে যেন কোনো মানুষের পদধূলি না পড়ে, সেটা তোকে খেয়াল রাখতে হবে। আচ্ছা বাবা, আপনি যেরকম বলবেন, শুধু আমার মোহর দ্বিগুণ হলেই হবে, আর আপনি যা বলবেন সব হয়ে যাবে। সেনাপতি, বলুন মহারাজ। তুমি এই ব্যাপারটা খেয়াল রাখবে যাতে কেউ এই বটতলার 500 হাত গণ্ডির মধ্যে 31শে ডিসেম্বর সন্ধে থেকে রাত অবধি কেউ না ঢোকে। যথাজ্ঞা মহারাজ। যা, এবার তোরা যে যার ঘরে ফিরে যা, আমি একটু ধ্যানে বসবো। এ কি গো, তখন থেকে তুমি এদিক ওদিক করছো কেন বলো তো? তোমার মাথা ঠিক আছে তো? আমার শুধু মাথা না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, শুধু মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছে যে ওই ছটপট বাবাটা কি। এত রোগা একটা লোক এর আগে কোথায় দেখেছি? কি যা তা কথা বলছো? উনি হিমালয়ের সিদ্ধ পুরুষ। জয় ঠাকুর জয় ঠাকুর, সব কিছু চোখের পলকের মধ্যে দ্বিগুণ করে দেয়। না না, এসব চোখের ধাঁধা, কোনো কারণ তো রয়েছেই। এখন মন্ত্রীও নেই যে আমি মন্ত্রীর ওপরে সন্দেহ করব। তাহলে কে ওই লোকটা? ইংরেজি নববর্ষের শেষ দিন সন্ধে থেকে কেন ওনার 500 হাতের মধ্যে লোকজনকে যেতে বারণ করলো? না, আমাকে কিছু একটা করতে হবেই। এই তুমি এসব কি বলছো বলো তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। শোনো গিন্নি, তুমি তোমার কোনো গয়না, বাড়ির কোনো কিছু ওনার ওখানে দ্বিগুণ করতে দেবে না। এ বাবা, কেন? আমি তো আমার বিয়েতে পাওয়া গয়নাগুলো দিয়ে এসেছি। উদ্ধার করেছো? দূর দূর, এই মানুষটাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না। আচ্ছা আমি আসছি, তুমি বাড়িতেই থাকো। শোন ন্যাপলা, গুলটে, ট্যাপা, পুটি, পুচকে, তোদের একটা কাজ করতে হবে, আর সেই কাজটা হলো নজরদারি। তোরা 31শে ডিসেম্বর সন্ধে থেকে ওই বটতলার সাধুটার উপরে নজর রাখবি, আর কোনো সন্দেহজনক কিছু হলে আমাকে জানাবি, ঠিক আছে? আচ্ছা দাদু, ঠিক আছে। সারা কৃষ্ণনগরের ধন সম্পদ এখন শুধু আমার। এবার শুধু আগে থেকে ঠিক করে রাখা মহাজনকে রাতে ডেকে পাঠাতে হবে, আর মোহর ছাড়া বাকি জিনিসপত্র বেচে মোহর নিতে হবে। তাহলে এই রাজ্যে আমার থেকে বেশি বড়লোক থাকবে না। বলুন বাবা। শোন, তুই ওই মহাজনকে জানিয়ে আসবি যে আজকে রাতে যেন বেশ অনেক গাড়ি নিয়ে আসে আর সব কিছু নিয়ে চলে যায়। আর দেখে যা মনে হচ্ছে মোটামুটি এই সব কিছু মিলিয়ে 10,000, হ্যাঁ, তাই ওনাকে 10,000 মোহর নিয়ে আসতে বলবি। আচ্ছা ঠিক আছে গুরুদেব। তাহলে ওই কথাই রইল, আপনি রাতের মধ্যে গাড়ি নিয়ে চলে আসবেন, কেমন?
আচ্ছা ঠিক আছে। এখন এই নাতি নাতনিগুলোই ভরসা আমার, নইলে আমার গিন্নির গয়না আর সারা রাজ্যের ধন সম্পত্তি ফর্সা হয়ে যাবে। এখনো তো কাউকেই আসতে দেখতে পেলাম না। ধুর ধুর, শুধু মাঝে মাঝে কয়েকটা মশা এসে কামড়ে চলে যাচ্ছে। দেখ, ওই সাধুটা পায়চারি করছে গাছের সামনে। মনে হচ্ছে কারোর জন্য চিন্তা করছে বা অপেক্ষা করছে। ঠিক বলেছিস। ওই দেখ, কে যেন এসেছে। চল চল, একটু কাছে গিয়ে শুনি। ব্যাস, এবার সব মালপত্র গাড়িতে তুলে নাও। মন্ত্রী মশাই, তার মানে এটা সাধু বেশে ওই বদমাস মন্ত্রী। সব তুলতে ঘন্টা খানেক সময় লাগবে। এই নিন আপনার মূল্য, গুনতে থাকুন। চল চল, আর দেরি করা যাবে না। গোপাল দাদুকে গিয়ে ব্যাপারটা বলি। কি বলছিস রে? তাহলে তো এক্ষুনি প্রহরীদের নিয়ে যেতে হবে। তোরা মোটা দড়ি নিয়ে ওই বটতলায় আয়, আমি রাজবাড়ির প্রহরীদের ডেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা দাদু। আরে তাড়াতাড়ি কর, সকাল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। মালগুলো এখন অন্য রাজ্যে নিয়ে যাব, তারপর বিক্রি করব, তবে না আমার লাভ। লাভ লোকসানের হিসেব তো পরে হবে। বাচ্চারা, মন্ত্রীকে বেঁধে ফেলো। এই মরেছে, গোপাল কিভাবে এলো, আমাকে কিভাবে চিনলো? কি ভেবেছিলেন মন্ত্রী মশাই? আপনি চুপি চুপি কারচুপি করে সবার জিনিসপত্র বাগিয়ে নেবেন আর কেউ বুঝতে পারবে না? ন্যাপলা, ভোর হতে চললো বলে তুই রাজবাড়ি থেকে মহারাজকে ডেকে আন, আর গুলটে পুঁটি তোরা রাজ্যের যাকে যাকে পারিস ডেকে আন। আচ্ছা গোপাল দাদু। দূর, আপনার জন্য আমার কত লোকসান হয়ে গেল। আপনি আমার 10,000 মোহর ফেরত দিন। এই তোরা সবাই জিনিসপত্র নিচে নামা, আমাদের ফিরে যেতে হবে। নামা। ও গোপাল, লক্ষ্মীটি তোমার পায়ে পড়ি, তুমি এই ব্যাপারে মহারাজকে বলো না। গোপালকে দেখেছেন, কিন্তু গোপালের ফাঁদ দেখেননি। পেটটা পাবেন আজ এক্ষুনি ভোর হতে চললো বলে। নতুন বছরে আপনার কপালে শাস্তি ছাড়া আর কিচ্ছু নেই। ছি মন্ত্রী, তুমি সবাইকে এইভাবে ঠকাচ্ছিলে। আজকে আমি তোমাকে বছরের প্রথম দিনেই শুলে চড়াবো। ভুল হয়ে গেছে মহারাজ, আর কোনোদিন করব না। ভুল হয়ে গেছে। অনেক সহ্য করেছি। সবাইকে বোকা বানিয়ে তুমি লোকজনের সম্পত্তি মহাজনের হাতে বেচে দিচ্ছিলে। এই বাচ্চারা আমাকে সব বলেছে। ভাগ্যিস গোপাল বাচ্চাদেরকে তোমার উপর নজর রাখতে বলেছিল, নইলে তো সবার সর্বনাশ হয়ে যেত। বিশ্বাস করুন, আর করব না। আমাকে ক্ষমা করুন, আমাকে শুলে চড়াবেন না। আমি মরে গেলে আমার বউটা বিধবা হয়ে যাবে। তাহলে নতুন বছরের প্রথম দিনে আমি তোমাকে শাস্তি দেব না, শাস্তি দেবে আমাদের এই কৃষ্ণনগরের জনগণ। ওরা যা শাস্তি দেবে তোমাকে কিন্তু তা মাথা পেতে নিতে হবে। জনগণ আক্রমণ! মরে গেলাম। আজ তো রাজসভার ছুটির দিন, তবুও মহারাজ জরুরি ব্যাপার বলে ডেকে পাঠালেন কেন? কোনো বিপদ আপদ হলো না তো? দেখি গিয়ে। ভেতরে আসবো মহারাজ? আসবে বই কি, অবশ্যই আসবে। এইখানে বস। সে না হয় বসছি, কিন্তু এমন করে ডেকে পাঠাবার কারণ আছে বই কি, গুরুতর কারণ আছে। কি কারণ মহারাজ? এলেই বুঝতে পারবে। রানী, শুনছো? গোপাল তো এসে গেছে। আসছে। এখন বুঝতে পেরেছো তো তোমায় ডেকে পাঠাবার কারণ? আম আস্বাদনের নিমন্ত্রণ। বাহ, খাসা ব্যাপার।
তাহলে আর হাত গুটিয়ে না বসে থেকে শুরু করে দাও, দেখি আমাকে হারাতে পারো কিনা। বাহ, বড় চমৎকার খেতে। আমার এক মামা মালদহে থাকেন, এবার সেখানে প্রচুর আম ফলেছে, তাই মামা এক গাড়ি আম পাঠিয়ে দিয়েছে। তা গোপাল, তুমি তো আম খেতে খুব ভালোবাসো। আরে সেই জন্যই তো তোমায় ডেকে পাঠানো। আপনাদের ভালোবাসা আর আন্তরিকতায় আমি ধন্য মহারাজ। নাও নাও নাও, আর কথা না বলে আম খাও। তোমরা তাহলে খাও, আমি রান্নাঘর থেকে আসছি। তবে লজ্জা করো না গোপাল, পুড়িয়ে গেলেই বলবে, আমি আরো আম পাঠিয়ে দেবো। নাও নাও খাও। এ কি মহারাজ, কোথায় গেল? কি গেল? আপনার ডান হাতের অনামিকার সেই বিশেষ আংটিটা, যেটা সেই সাধু বাবা দিয়েছিলেন। তাই তো, আংটিটা কোথায় গেল? খুলে রেখেছেন কি? না 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 না, ওই সাধু বাবা দেবার পর থেকে ওই আংটি আমি কখনো আঙুল থেকে খুলি না। তাহলে গেল কোথায়? এক্ষুনি আমায় খুঁজে দেখতে হবে। তুমি যাও গোপাল, আমি আসছি। মহারাজ কি অন্যমনস্ক হয়ে আংটিটা হারিয়ে ফেললেন? হারিয়ে ফেললে তো সমূহ বিপদ, কারণ সাধু বাবা বলেছিলেন। শোন কৃষ্ণচন্দ্র, এই আংটি তোকে সব রকমের বিপদ থেকে রক্ষা করবে, তবে হারিয়ে ফেললেই তোর রাজ্যে দুর্দিন ঘনিয়ে আসবে। আংটি হারিয়ে ফেলা আবার কোনো অশুভ লক্ষণ নয় তো? কোথায় গেল সেই আংটি? কোথায় যেতে পারে? এ কি মহারাজ, খাওয়া ছেড়ে উঠে এসে ঘরের মধ্যে আপনি কি খুঁজছেন? রানী, ও রানী, সাধু বাবার দেওয়া আমার সেই আংটিটা তো খুঁজে পাচ্ছি না। সে কি, খুঁজে পাচ্ছেন না মানে? কোথায় গেল? সেটাই তো বুঝে উঠতে পারছি না। আংটি হারানো তো ঘোর অমঙ্গল মহারাজ। ঠিক আছে, আপনি ছাড়ুন, আমি বরং খুঁজে দিচ্ছি। কিরে বেটা, আজ এত দেরি করলি কেন? এদিকে মহারাজের চান তো হয়ে গেল। কি করবো প্রহরী দাদা, ঘরে বউটার যে ঝুম জ্বর, সব দিকে সামলে আসতে তাই দেরি হয়ে গেল। যা যা যা, তাড়াতাড়ি গিয়ে মহারাজের চান ঘর পরিষ্কার করে দে। আর শোন, কাল যেন এইরকম দেরি না হয়। আর কখনো এমন কি হবে না গো প্রহরী দাদা। ঠিক আছে, যা। মহারাজ, আংটিটা কি খুঁজে পেলেন? না গোপাল, এখনো খুঁজে পাইনি। দেখো না গোপাল, তোমার মহারাজের কাণ্ড, এত ভুলো মন, কোথায় যে খুলে রেখেছে কিছুতেই মনে করতে পারছে না। এখন যদি খুঁজে না পায় তাহলে কি হবে বলো তো? সেই সাধু বাবার কাছে যেতে হবে। কিন্তু ওটা তো মন্ত্রপুত আংটি ছিল। আংটি হারিয়ে ফেলেছি শুনলে সাধু বাবা যদি রেগে যান। এখনই অত 7-5 কথা ভেবে মাথা খারাপ করবেন না তো। বাড়ির মধ্যে থেকে আবার কোথায় যাবে আংটিটা? খট করে কিসের শব্দ হলো না? আরে, এটা তো একটা আংটি, নিশ্চয়ই মহারাজের হবে। যাই দিয়ে আসি। সারা ঘর তো তন্ন তন্ন করে খোঁজা হলো, তার মানে ঘরে নেই। প্রহরী, প্রহরী! বলুন রানীমা। শোনো, মহারাজের একটা আংটি হারিয়ে গেছে। সকলকে নিয়ে সমস্ত রাজবাড়ি, বাগান সব খুঁজে দেখো, সব। যে খুঁজে আনতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। যাও। যথাজ্ঞা রানীমা। প্রহরী দাদা, মহারাজ কোথায়? কেন, মহারাজের খবর জেনে তোর কি হবে? খুব একটা দরকার ছিল। মহারাজের মন মেজাজ এখন খারাপ, তার আংটি হারিয়ে গেছে। দেখো কাণ্ড, আমি দেখেই বুঝেছিলাম ওটা মহারাজের। মানে? মহারাজের চান ঘরে এই আংটিটা আমি খুঁজে পেয়েছি, এই দেখো। আরে আরে, তাই তো। আয় আয়, আমার সঙ্গে আয়। রানীমা, রানীমা! কি খবর প্রহরী, পেয়েছো? পেয়েছি, তবে আমি না, পেয়েছে রাজবাড়ির ঝাড়ুদার। পেয়েছে। জয় মা, জয় মা। তা কোথায় সে? ডাকো ডাকো। দেখো দেখো রানী, এই সেই আংটি। ও গোপাল, তুমিও দেখো। আমি তাহলে এখন আসি মহারাজ। আরে যাবে কোথায়? তুমি জানো না
আজ তুমি আমার কত বড় উপকার করলে, এর জন্য আমি তোমাকে পুরস্কার দিতে চাই। বলো কি নেবে? নতুন বাড়ি, টাকা, চাষের জমি, পুকুর, এত কিছু? এছাড়াও যদি বিশেষ কোনো ইচ্ছে থাকে তোমার, সেটাও আমি পূরণ করব। আগে আমি গরিব মানুষ, এত কিছু নিয়ে আমি কি করব? করব মানে? আরে এত কিছু পেলে তোমার অবস্থা ফিরে যাবে। তাহলে আমাকে 2 দিন সময় দিন মহারাজ, একটু ভেবে দেখি কি চাইবো। বেশ, ঠিক আছে, তাই হবে। যাক বাবা, ধরে যেন প্রাণ এলো। তাহলে চলুন আমাদের অসমাপ্ত কাজটা সেরে ফেললি। অসমাপ্ত কাজ? ওই যে সুস্বাদু আম ভক্ষণ। ও সুস্বাদু আম ভক্ষণ, হ্যাঁ চলো 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 তাহলে চলো। আহা কি আনন্দ, কি আনন্দ! এখন আমি যা চাইবো তাই পাবো। নতুন বাড়ি, কাঁচা টাকা, চাষের জমি, পুকুর, আনন্দে প্রাণ ভরপুর। আরে রাজবাড়ির ঝাড়ুদার এমন দুহাত তুলে নাচতে নাচতে আসছে কেন? আরে এই বেটা, এই! প্রণাম হই মন্ত্রী মশাই, আজ আমার বড় আনন্দের দিন। তা সে তো তোর দুহাত তুলে নাচা দেখেই বুঝেছি, তা আনন্দটা হলো কিসে? আর বলবেন না মন্ত্রী মশাই, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। আরে আসল কথাটা কি বলবি? না বললে সেটাও বলে দে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ বলছি। জানেন, আজ আমাদের মহারাজের আংটি হারিয়ে গিয়েছিল। আংটি হারিয়ে গিয়েছিল? এক মন্ত্রী মশাই, আর বলবো কি, ওনার চান ঘর থেকে আমি সেটা কুড়িয়ে পাই। আর কি বলবো, সেটা পেয়ে মহারাজ খুশি হয়ে আমাকে কত কি দেবেন বললেন। নতুন বাড়ি, টাকা, চাষের জমি, পুকুর, মনের বাসনা। আর এসব শুনে আমি তো যাকে বলে একেবারে থ মেরে গেছি। সামান্য একটা আংটি খুঁজে যাবে তিনি এত কিছু। তা এসব নিয়েছিস? দেখো কথা, এত সব নিয়ে আমি যে কি করবো সেটাই তো মাথাতে এলো না। তাই মহারাজের কাছ থেকে 2 দিন সময় নিয়ে বাড়ি চলেছি। ঠান্ডা মাথায় ভেবে কিছু একটা ঠিক করব। ঠিক আছে, তুই যা। বুঝলে গোপাল, আংটিটা হারিয়ে যেতে যা দুশ্চিন্তায় পড়েছিলাম না। সেটাই তো স্বাভাবিক মহারাজ, সাধু বাবার মন্ত্রপুত আংটি বলে কথা। মহারাজ, এ কি শুনলাম? আপনার সেই বিশেষ আংটিটা নাকি হারিয়ে গিয়েছিল, আবার ফিরেও এসেছে। দেখছেন না, তাই তো আমরা মনের সুখে আম খাচ্ছি। তুমি আম খাবে নাকি মন্ত্রী? খুব ভালো জাতের আম। না মহারাজ, কদিন ধরে পেটটা ভালো যাচ্ছে না। আপনার তো খাবার পেটটা ওইটুকু, ঠিক যেন ইঁদুরের মতো। তার আবার ভালো আবার মন্দ। মুখ সামনে কথা বলো গোপাল। মনে আছে একদিন শখ করে হাতির পিঠে চড়েছিলাম বলে তুমি ঠেস মেরে বলেছিলে হাতির পিঠে ইঁদুর চড়েছে? এ বাবা, সেই রসিকতা আপনি এখনো বলেননি দেখছি। রসিকতা হলে ভুলে যেতাম, কিন্তু আমি স্পষ্ট বুঝেছিলাম যে আমাকে অপমান করার জন্যই তুমি সর্বসমক্ষে কথাগুলো বলেছিলে। সে তো আপনিও আমাকে যখন তখন কত কিছু বলেন, যেমন টেকো, পেট মোটা, আরো কত কি। আমি কি সেগুলো মনে রেখেছি নাকি মন্ত্রী মশাই? তুমি তো আসলে ভাঁড়, আর ভাঁড়েদের গায়ের চামড়া একটু মোটা হয়, তাই মনে রাখুনি। কিন্তু আমি ভদ্রলোক, মানে অপমান জ্ঞান আমার টনটনে। মন্ত্রী, কি শুরু করলে বলো তো? গোপাল তো কথার কথা বলেছে, তা সেই নিয়ে তুমি আবার পায়ে পা তুলে ঝগড়া করতে শুরু করে দিলে কেন? বাহ মহারাজ, আপনি তো দেখছি গোপালের দিকেই ঝোল টেনে কথা বলছেন। ঠিক আছে, আমি আসছি। আই মন্ত্রী, শোনো শোনো। যা, চলে গেল। মহারাজের কাছ থেকে আশকারা পেয়ে না, গোপাল দেখছি এমন মাথায় চড়ে গেছে যে লঘুগুরু জ্ঞানটা অবধি হারিয়ে ফেলেছে। দাঁড়াও, সুযোগ পেলে এমন ব্যবস্থা করব যে কেঁদে কুল পাবে না। কিন্তু কি করা যায়? হ্যাঁ, মাথায় এসে গেছে। তাহলে আর দেরি করা কেন, যাই একবার ওর বাড়ি যাই। কিরে, ভেবে কি কিছু স্থির করলি? না মন্ত্রী মশাই, এখনো কিছু ঠিক করতে পারিনি। কেন? একবার ভাবছি মহারাজ যা যা দেবেন বলেছেন সব নিয়ে নি, আবার ভাবছি সব কিছু নিতে চাইলে মহারাজ যদি আমার লোভী ভাবেন। শোন, তুই কি চাইবি সেটা আমি বলে দিচ্ছি। আপনি বলে দেবেন? তাহলে তো খুব ভালো হয়।
এ কি বলছেন মন্ত্রীমশাই? সে সব কিছু ছেড়ে আমি এটা চাইবো? হ্যাঁ, এটাই চাইবি। কিন্তু তাহলে আমার বাড়ি, জমি, টাকা, পুকুর? ও সব তোকে আমি দেব। দেখ না, কালই তোর বাড়িতে আমি ঘরামি পাঠিয়ে দেব। একদিনেই তোর এই ভাঙা বাড়ি কেমন সারিয়ে ঝাঁ চকচকে হয়ে যাবে দেখিস। তারপর টাকা, পুকুর, জমি তো আছেই। ও তাহলে ওইটাই চাইবো। হ্যাঁ, ওটাই চাইবি। দেখবি না কেমন মজা হবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তখন ওইটাই চাইবো। এবার দেখবে গোপাল ভাঁড় তোমার কি হাল হয়। তাহলে ওই কথাই রইলো, কাল মহারাজের কাছে গিয়ে চেয়ে নিস, ঠিক আছে? ঠিক আছে। মহারাজ, আরে এসো এসো, বলো ভেবে কি ঠিক করলে? মহারাজ, আমার মনের মধ্যে একটা বাসনা আছে। এইটা যদি আপনি পূরণ করে দেন তাহলে আমার আর অন্য কিছুর দরকার নেই। বলো তাহলে কি তোমার বাসনা? আমার অনেক দিনের সাথ গোপাল ভাঁড়ের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘোরা। হ্যাঁ, কি বললে? গোপাল ভাঁড়ের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘোরা। এ কি অসম্ভব কথা বলছো তুমি? দেখো, এটা কি করে সম্ভব? সম্ভব না হলে দেবেন না। আমি শুধু মনে মনে জানবো যে মহারাজ কৃষ্ণচন্দ্র আমার মনের বাসনা পূরণ করতে পারলেন না। ঠিক আছে মহারাজ, আমি চলি। এ তো ভীষণ দোটানায় পড়া গেল। লোকটার মনের বাসনা পূরণ করতে না পারলে ও হয়তো সারা কৃষ্ণনগরে আমার অক্ষমতার কথা রটিয়ে বেড়াবে। ওদিকে গোপালকেই বা আমি কথাটা বলবো কি করে? হায় ভগবান, এ কি পরীক্ষায় ফেললে! নিন, জল খাবারটা খেয়ে নিন মহারাজ। খাবো না, খাবো না রানী, খাবো না। আমার এখন কিছুই ভালো লাগছে না। কেন? যাকে আমি অত কিছু দেব বললাম সে সব কিছুই না চেয়ে এক অদ্ভুত বায়না করছে। কি? তার নাকি একটাই মনের বাসনা। কি বলবো, সে নাকি গোপালের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াতে চায়। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি রানী, তাই তো আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। বুঝতে পেরেছি, এখন গোপালই আমাদের একমাত্র ভরসা। কিন্তু এই কথাটা গোপালকে আমি বলবো কি করে বলো তো? ঠিক আছে ঠিক আছে, আপনি বলতে না পারলে আমি ওকে ডেকে বলবো। দেখবেন মহারাজ, গোপাল ঠিক একটা উপায় বের করবে। ঠিক দেখো তাহলে, আমার মাথায় তো আর কিছুই আসছে না। গোপাল দাদা, গোপাল দাদা। কি ব্যাপার রক্ষী? রানীমা এক্ষুনি তোমায় একবার ডাকছেন। রানীমা ডাকছেন? ঠিক আছে, চলো দেখি। সব কথা তো শুনবে গোপাল। এখন একমাত্র তুমি মহারাজকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারো। চিন্তা করবেন না রানীমা, বেটাকে পিঠে নিয়ে ঘুরতে আমি রাজি। এতে তোমার অপমান হবে না? দেখুন না ওর কি অবস্থা করি। আপনি মহারাজকে বলে দিন আর অন্য কিছু চিন্তা না করে ওর কথায় যেন রাজি হয়ে যান। তুমি আমাদের বাঁচালে গোপাল। এবার মোটকু গোপাল পড়েছে কলে। আহা, সেই দৃশ্যটা আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। মহারাজের পরম প্রিয় গোপাল ভাঁড় একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগরে ঘুরে বেড়াচ্ছে। আহা, লোকজন দেখছে আর মুখ টিপে হাসছে। ছেলেপুলের দল চটাপট হাততালি দিচ্ছে আর লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে টেকো গোপালের। যা যা, এক্ষুনি একটা চোঙা নিয়ে বেরিয়ে পড়। চোঙা ফুঁকে সারা কৃষ্ণনগরের লোককে কাল সকালে রাজবাড়ির সামনে তামাশা দেখতে আসতে বল। আহা আহা, কি আনন্দ! শোনো শোনো নগরবাসী, কাল সকালে রাজবাড়ির সামনে থেকে এক ঘোর তামাশা হবে। চলে এসো সকলে আর বিনা খরচায় এই তামাশা দেখে যাও। শোনো শোনো শোনো, তোমাদের প্রিয় গোপাল একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াবে। শোনো শোনো শোনো। এসব কি বলছে রে?
গোপাল দাদু আবার কাকে পিঠে নিয়ে ঘুরে বেড়াবে? সেটাই তো বুঝতে পারছি না রে। চল তাহলে গোপাল দাদুর বাড়ি, দাদুর কাছে জানতে হবে। তাই চল। দাদু, রাস্তায় চোঙা ফুঁকে এসব কি বলছে? তুমি নাকি কাল কাউকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে তামাশা দেখাবে। ও মা, এইসব আবার বলছে নাকি? তাহলে চলে আয় কাল, দেখবি এক জব্বর তামাশা। তুমি তাহলে সত্যি একজনকে পিঠে নিয়ে ঘুরে বেড়াবে? না না, সেটা খুব খারাপ দেখতে লাগবে। আরে এখনই এত উতলা হচ্ছিস কেন? দেখ না কাল কি হয়। কি হবে মানে? ওরে বাবা, তোদের প্রশ্নের জ্বালায় তো দেখছি মাথা খারাপ হয়ে যাবে রে আমার। যা বাবারা, এখন তোরা যা। তবে হ্যাঁ, কাল সকালে রাজবাড়ির সামনে আসতে কিন্তু ভুলিস না। আর যাকে পারবি তাকেই নিয়ে আসবি, ঠিক আছে? কি জানি বাবা, তোমার মনে কি আছে? আসুন আসুন আসুন, যে যেখানে আছেন আসুন, হেঁটে আসুন, দৌড়ে আসুন, পড়ে গেলে গড়িয়ে গড়িয়ে কিংবা হামাগুড়ি দিয়ে আসুন, তবু আসুন আর এসে কালের শ্রেষ্ঠ তামাশা দেখে চোখ সার্থক করুন। আসুন আসুন আসুন। ও মা, এ কি কাণ্ড! গোপালের মাথা কি হলো লন্ড ভন্ড? না হলে কি কেউ যেচে একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াতে রাজি হয়? আসলে গোপাল যা করছে তা সবটাই আমার মুখ বাঁচাতে। মহারাজ, আমি এসে গেছি, তাহলে এবার আমার মনোবাসনা পূরণের ব্যবস্থা করুন। আরে বেটা, তোর আবার মনোবাসনা পূরণ হবে কি রে? তুই তো আমার দাবার ঘটি। আসল মনোবাসনা তো পূরণ হবে আমার। আহা আহা, আজ আমার কি আনন্দের দিন! মহারাজ, এবার আমি গোপাল ভাঁড়ের পিঠে চড়তে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে। গোপাল, আমি প্রস্তুত মহারাজ। আয় ভাই, এবার আমার পিঠেও। সারা কৃষ্ণনগর তোকে পিঠে করে ঘুরে বেড়াই। হায় ভগবান, এই দৃশ্য আমি সহ্য করব কি করে? আরে আরে, এই বেটা, কি করছিস? আমার গলা জড়িয়ে ধরছিস কেন? দেখি, দুহাত দিয়ে গলা জড়িয়ে না ধরলে আমি তোমার পিঠে চড়ে ঘুরে বেড়াবো কি করে? উল্টে পড়ে যাবো না? সে তুই হড়কে পড়ে যা কিংবা গোল্লায় যা, তাতে আমার কি? আমি তোকে আমার গলা জড়িয়ে ধরতে দেব না। কেন গলা জড়িয়ে ধরতে দেবে না কেন? কারণ মহারাজের কাছে ও শুধু আমার পিঠে চড়বে বলেছিল, একবার তো বলেনি যে আমার গলা জড়িয়ে ধরবে। তাই পিঠে নিলেও কখনো গলা জড়াতে দেব না। ঠিক আছে ঠিক আছে, তবুও ও তোমার পিঠে চড়বে। এই বেটা, গলা জড়িয়ে না ধরেই পিঠে ঝুলে পড়। আপনি থামুন তো মশাই, আপনার জন্যই তো আজ আমার এই হাল। মানে? বিশ্বাস করুন মহারাজ, আমার বাড়ি গিয়ে মন্ত্রী মশাই আমার কানে এই মন্ত্র দিয়েছিলেন। মন্ত্রী মশাই? এই সেরেছে, এ তো হাতে হাঁড়ি ভেঙে দিচ্ছে। এখন কি হবে? তখন কত বড় বড় কথা, আমাকে জমি দেবেন, টাকা দেবেন, একদিনের মধ্যে ঘর সারিয়ে দেবেন, কিন্তু 2 দিন কেটে গেছে, এখনো ঘর আমি দেখা নেই। মন্ত্রী, এখানেও তুমি কলকাঠি নেড়েছো? মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। ওই বেটা ও মিথ্যে কথা বলছে। আমি এসবের কিচ্ছু জানতাম না। মানে ও যে গোপালের পিঠে চড়তে চায় সেটাই আমি জানতাম না। তাহলে আপনার বটা কাল থেকে সারা রাজ্যে চোঙা ফুঁকে বেড়ালো কেন? সে আমি কি করে বলবো? তুমি আর একটা কথাও বলবে না। যা বলার আমি বলবো। এই জঘন্য কাজের জন্য তোমার শাস্তি হলো। শাস্তির কথাটা না হয় আমি বলি মহারাজ। বলো। মন্ত্রী মশাই আমাকে পিঠে করে সারা কৃষ্ণনগরে ঘুরে বেড়াবেন। আর আগেই বলে রাখছি, উনি আমার খুব বন্ধু তো, তাই কিন্তু 2 হাত দিয়ে ওনার গলা জড়িয়ে রাখবো। আসুন মন্ত্রী মশাই, এবার আপনার পিঠে চড়ি। ছেলে বুড়ো আজ সকলে এখানে তামাশা দেখতে এসেছে, এবার দেখো তামাশা। বুঝলে মন্ত্রী মশাই, আমাদের দাদুকে জব্দ করা অত সোজা না। তাহলে যাত্রা শুরু হলো। ওরে বাবা, পিঠের হাতটা কিরকম মরমর করে উঠলো। ও গোপাল ভাই, গোপাল ভাই, ছেড়ে দাও না। তোমাকে পিঠে বয়ে বেড়ানো কি আর আমার কর্ম? সেটা কি করে হয় মন্ত্রী মশাই? এত লোক কষ্ট করে তামাশা দেখতে এসেছে, তামাশা না দেখেই ফিরে যাবে? তা কি হয়?
এমন করে আমার গলা জড়িয়ে ধরলে কেন গোপাল? আমি যে আপনাকে খুব ভালোবাসি মন্ত্রী মশাই। আরে দম বন্ধ হয়ে যাবে যে। ওরে বাবা, ওরে হাঁপ ধরে যায় যে। যত কথা বলবেন তত হাঁপিয়ে পড়বেন, তার চাইতে চলুন চলুন। সারা কৃষ্ণনগর তো আর কম পথ নয়। ওরে বাবা, ও বাবা, ও মা, ওরে বাবা রে। সত্যি এ এক তামাশা বটে। এ যেন ইঁদুরের পিঠে হাতি চলেছে। ইঁদুরের পিঠে হাতি? সবাই রাজসভায় চলে এসেছে দেখছি, কিন্তু ওই প্রতিদিনের মতন গোপাল এখনো এসে পৌঁছয়নি। ওটাও রোজকার স্বভাব, আর যার স্বভাব নয়েতে বদলায় না তা 90তেও বদলাবে না। প্রণাম মহারাজ। এই এতক্ষণে আসার সময় হলো গোপালের। আসলে মহারাজ হয়েছেটা কি, আপনার বৌমা আজকে চমৎকার করে একটা মাছের পদ রান্না করেছিল। মাছের পদ? তা কি পদ গোপাল? পুঁটি মাছের অম্বল। ওহ, জিভে জল আনা সে কি স্বাদ মহারাজ। আপনার জন্য তাহলে কালকে নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে এসো তাহলে, দেখবো খেয়ে। দেখবেন একেবারে হাত চাটবেন। কিন্তু মহারাজ, গোপালের দেরি করে আসার জন্য শাস্তি? ওসব বাদ দাও, ওই পুঁটি মাছের অম্বল নিয়ে আসাই গোপালের শাস্তি। আমি বলি কি মহারাজ, আপনি বরং আপনার রাজবাড়ির পুকুরগুলোতে বেশ কিছু মাছের চাষ করুন, ব্যয় কম আয় বেশি। কথাটা তো নেহাত মন্দ বলনি গোপাল। অনেকদিন হলো রাজবাড়ির পুকুরগুলোর তেমন ভাবে পরিচর্যা কিছুই করা হয়নি। এদিকে রাজকোষের অবস্থাও খুব একটা যে ভালো তা বলবো না। এই মুহূর্তে যদি এরকম কিছু একটা করা যায় তাহলে তো বেশ ভালোই হবে। হ্যাঁ মহারাজ, গোপাল ঠিক বুদ্ধি দিয়েছে। মাছ চাষ করলে একদিকে যেমন আপনার রাজকোষ ভরে উঠবে, তেমনি অন্যদিকে আপনার ভুঁড়িও আমার মতো বেড়ে উঠবে। সকালে মাছের ঝোল, রাতে মাছের ঝাল, আর মাছের অম্বল। কি অম্বল! কি গো, তখন থেকে খালি তোমাকে দেখছি এদিক আর ওদিক করছো। কি দুপুরের খাবার হজম হয়নি নাকি? খাবার সব হজম হয়েছে, কিন্তু মহারাজের ওই গোপালের ওপর দরদে গদগদ আচার ব্যবহার আমার কিছুতেই হজম হচ্ছে না। তুমি শুধু দিন রাত ওই গোপালের কথাই ভাবো, আমার কথা একটুও ভাবো না। সেই কবে বিয়ের সময় 3টে ছোট্ট ছোট্ট মুক্তোর মালা কিনে দিয়েছিলে, তারপর থেকে কোনো দিন আমাকে ভালো মুক্তোর মালা কিনেই দিলে না। ওই আবার শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি কিছু বায়না করলেই তো তোমার গায়ে লাগে গো। আর তুমি নাকি কৃষ্ণনগরের মন্ত্রী, তোমার স্ত্রীর কোথায় গা ভর্তি গয়না থাকবে তা না, সে পরবে এই ছোট ছোট কম দামি মুক্তোর হার। দিনরাত আমার মাথাটা খেও না তো। রান্নাঘরে অনেক খাবার আছে, খিদে পেলে সেগুলো খেও। যত সব। কি মন্ত্রী মশাই, এতদিন পরে আবার হঠাৎ করে আমাদের দুজনকে তলব করলেন, ব্যাপার কি? এই নে ছোলা খা। আসলে ব্যাপারটা হলো, মহারাজ সিদ্ধান্ত নিয়েছেন যে উনি ওনার রাজবাড়ির সব পুকুরগুলোতে মাছ চাষ করবেন। তা মাছ চাষ করুক আর হাঙর চাষ করুক, তাতে আপনার কি? ওরে, আমিও তো মহারাজের মতো বড় লোক হতে চাই নাকি? হ্যাঁ, এই নে তুইও ছোলা খা। আচ্ছা, আমি যদি এরকম ছোলা খাইয়ে, না না ছোলা না মুক্তো, হ্যাঁ মুক্তো, গিন্নির ছোট মুক্তোর মালা, তারপর আমিও বড় লোক হয়ে যাব। ও আর পাওয়া যায় না। কি আবল তাবল বকছেন বলুন তো? ছাগলকে ছোলা খাইয়ে আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? ওরে না রে না, আমার মাথায় এমন একটা বুদ্ধি এসেছে না, সেটা শুনলে আমি কেন সবাই পাগল হয়ে যাবে। কি বুদ্ধি মন্ত্রী মশাইয়া? ওহ, দারুণ মন্ত্রী মশাই, দারুণ বুদ্ধি।
এরকম হলে আপনাকে আর দেখে কে? কদিনের মধ্যে আপনি মহারাজের থেকেও বেশি বড়লোক হয়ে যাবেন। তখন আমি হব কৃষ্ণনগরের রাজা। কি মন্ত্রী মশাই রাজা হবে না কি হবে এরকম কি একটা বললো না? যাই গিয়ে জিজ্ঞেস করে দেখি। কি মন্ত্রী মশাই আপনি রাজা হবেন? এই মরেছে, গোপাল শুনতে পেয়ে গেছে মনে হচ্ছে। আরে না না, রাজা না, রাজা না, খাজা। আমি খাজা খাবো। ভোলা ময়রা আজকাল ভালো খাজা বানাচ্ছে। আমি আমি একটু পরেই যাব আর খাবো। হ্যাঁ, খাজাই তো, খাজাই তো। সে আপনারা খাজা গজা তেলে ভাজা যা খুশি খান, আমি চলি। বাবা শান্তি। শোন বটা ঘটা, তোদেরকে যেটা বলছিলাম, আজকে রাতে ঠিক 10টার সময় চলে আসবি, আর সাথে করে বালতি ভরে এক বেগদা মাপের জ্যান্ত চারাপোনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সব মনে থাকবে। হ্যাঁ, জ্যান্ত চারাপোনা মনে থাকে যেন, নইলে তোদেরকে আমি জ্যান্ত রাখবো না। আমাদের নিয়ে অত চিন্তিত হবেন না। রাত 10টা মানে রাত 10টা। দেখেছো রানী, দেখেছো? পেয়াদাকে দিয়ে সেই কখন গোপালকে ডেকে পাঠিয়েছি, কিন্তু এখনো গোপালের নাম গন্ধই নেই। একটু ধৈর্য ধরুন মহারাজ, গোপাল নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে। প্রণাম মহারাজ। তা হঠাৎ আপনি আমাকে ডেকে পাঠালেন কেন? শোনো গোপাল, আমি সব রাজসভাসদদের মধ্যে তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি, তাই এই কাজটা তোমাকেই করতে হবে। কি কাজ মহারাজ বলুন? তুমি সকালে রাজসভায় বললে না রাজবাড়ি পুকুরগুলোতে মাছ চাষ করার জন্য, তাই আমি ভাবছি কাজটা কালকে সকাল থেকেই শুরু করে দেব। হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই। শুভ কাজে দেরি করতে নেই। কালকে কেন, আজ থেকেই শুরু করে দিন। তাহলে চলো গোপাল। কোথায় মহারাজ? মাছের আড়তে আমরা জ্যান্ত চারা মাছ চিনতে যাব। তুমি ভালো খেতে পারো, তাই তুমি নিশ্চয়ই ভালো মাছ চিনবে। তা মহারাজ, কিছু মাছ চিনি, সময়ের অভাবে আমার পুকুরে চাষ করতে পারি না, নইলে। ঠিক আছে ঠিক আছে, আর দেরি না করে এখনই চল। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এটা কি রে, অকালে মুখ ঢাকা দিয়ে ঘুরছে কেন? কি সৌভাগ্য মহারাজ, আজ আপনি আপনি স্বয়ং আমাদের মাছের আড়তে এসেছেন। কি সৌভাগ্য। বলুন বলুন, কি মাছ নেবেন? বলছি ওই ভালো কিছু চারাপোনাও দেখাও দেখি। রাজবাড়ি সব পুকুরে মাছ চাষ করা হবে। ইস, একটু আগে আসবেন তো। দুজন ওই লোক এসে ভালো জাতের 2 বালতি চারাপোনা নিয়ে গেল। এই তো দেখলেন না, আপনারা ওই ঢোকার সময় কালো কাপড়ে মুখ ঢাকা দুজন বেরিয়ে গেল। তাহলে কি হবে মহারাজ? আমি বলি কি, ওই আপনি যদি কিছু না মনে করেন, হ্যাঁ, তাহলে ওই কালকে আপনি আসুন। হ্যাঁ, কালকে বেশ আরো ভালো জাতের অনেক চারাপোনার জোগান হবে। ঠিক আছে, তাহলে আর কি করা যাবে? কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি? দেখেছিস, মন্ত্রী মশাই আমাদের দুজনকে পুকুর পাড়ে দাঁড় করিয়ে রেখে নিজে এখনো অবধি এলো না। একটু ধৈর্য ধর, দেখবি নিশ্চয়ই আসবে। না এসে আর যাবে কোথায়? রাতারাতি বড়লোক হওয়ার এই সুবর্ণ সুযোগ কে হাতছাড়া করে বল? এই, তুমি আমার এই মুক্তোর মালাগুলো নিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে বলেছি তো, আজকে তোমার কাছ থেকে 5 টাকা দামের 3টে মুক্তোর মালা নিচ্ছি। কালকে 50 টাকা দামের 3টে মালা কিনে দেব। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। ওই তো মন্ত্রী মশাই চলে এসেছেন। নে নে, কই দেখি। এবার মাছগুলোকে ছাড়তে হবে। আরে তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? এতগুলো মাছ আছে যখন, তোরাও হাত লাগা। শোনো শোনো শোনো, আজ আমাদের কৃষ্ণনগরের মন্ত্রীর পুকুরে এক অভিনব ব্যাপার ঘটেছে।
এই পুকুর থেকে ছিপে করে মাছ তুললেই সেই মাছের পেটে মুক্তো পাওয়া যাচ্ছে। শোনো শোনো শোনো। হ্যাঁ, মাছের পেটে মুক্ত, যাই তো গিয়ে দেখি। কিরে বটা ঘটা, মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছের পেটে মুক্ত? বিশ্বাস না হলে একটা ছিপ নিয়ে বসে পড়ো না গোপাল, বাড়ি গিয়ে কেটে দেখবে মুক্ত পাবেই পাবে। দাও দাও গোপাল দাদা দাও, 100 টাকা দাও আর ওই ছিপ নিয়ে বসে পড়ো। হ্যাঁ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মাছ ধরলেই মুক্ত, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। আসুন আসুন আসুন, হেঁটে আসুন, ছুটে আসুন, দৌড়ে আসুন, ছিপ দিয়ে মাছ ধরুন, মাছ ধরলেই মুক্ত। না না, মাথা খারাপ নাকি? হ্যাঁ, মুক্ত উঠবে কি উঠবে না ঠিক নেই। আমি 100 টাকা অকারণে নষ্ট করবো কেন? এই দেখ, সকালে একটা বড় মাছ পেয়েছিলাম, একটু আগে গিন্নি সেটা কেটে এই বড় মুক্তটা পেয়েছে। কি মন্ত্রী মশাই, শুনলাম তোমার পুকুরে নাকি মাছ তুললে মাছের পেটে মুক্ত পাওয়া যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে বই কি। বিশ্বাস না হলে 100 টাকা দাও আর ছিপ দিয়ে মাছ ধরো। তবে শর্ত হলো একবার টাকা দিলে একটা মাছই ধরা যাবে। এবার আপনার ভাগ্যে বড় মুক্ত উঠলে লাভ আর ছোট উঠলে লোকসান। না ভেবে চটপট 100 টাকা দিন আর মাছ ধরুন, মুক্ত পাবেন 100% সত্যি। না, তাহলে তো ভাগ্য পরীক্ষা করে দেখতেই হচ্ছে। এতে পুরো 100 টাকা আছে, গুনে দেখে নিন। বাড়ি থেকে ছিপ আনবেন না দেবো? না না দে, আর বাড়ি যাব না। পণ্ডিত মশাই যখন ভাগ্য পরীক্ষা করছেনই, তখন আর আমরা আবার যাই কেন? হ্যাঁ, আমরাও বসি। গোপাল, সবাই তো মাছ ধরছে, তুমিও ধরো। না না, আমার টাকা উঠছে না, যে ধরছে ধরুক। এই তো টোপ গিলেছে, মাছ টোপ গিলেছে। দেখেছো দেখেছো, কেউ এখনো রাজসভায় এলো না। কালকে শুধু গোপাল দেরি করেছিল, আর আজকে সবাই দেরি। আর এদিকে আমি কৃষ্ণনগরের রাজা ফাঁকা রাজসভায় বসে মাছি মারছি। মহারাজ, এতক্ষণ মাছি মারছিলেন, এবার চলুন মাছ ধরবেন। হ্যাঁ, মানে কি বলতে চাইছো কি গোপাল? মানেটা খুবই সোজা মহারাজ। সবাই আজকে সকাল সকাল মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছ ধরছেন, আপনিও চলুন মাছ ধরবেন, আর মাছ ধরলেই পাবেন মুক্ত। চলো তো গিয়ে ব্যাপারটা দেখি। আসুন আসুন আসুন, 100 টাকার বিনিময়ে ছিপ দিয়ে মাছ ধরুন আর পেয়ে যান মুক্ত। আমাদের মহারাজও মাছ ধরতে চলে এসেছেন। এই কি হচ্ছেটা কি মন্ত্রী? তামাশা? তামাশা না মহারাজ, আমার পুকুর হলো চমৎকারী পুকুর। এই পুকুরে যে মাছটা ধরবেন তাতেই মুক্ত। কি যথা কথা বলছো? মন্ত্রী সত্যি কথা বলছে মহারাজ, আমিও পেয়েছি। তবে একটা ছোট্ট চালাপোনা, কিন্তু তারপর কেটে দেখি পেটে একটা মুক্ত। এই দেখুন। কিন্তু দুঃখের কথা, এই ছোট মুক্তর দাম 1 টাকা হবে না, কিন্তু আমার 100 টাকা চলে গেল। সেটা আপনার ভাগ্য। মাছের পেটে এরকম মুক্ত হতেই পারে না, মুক্ত তো ঝিনুকের ভিতরে হয়। কি থেকে কি হয় সব ভগবানই জানেন। মহারাজ, আমার মনে হয় কোনো শ্যাকরাকে ডেকে আনা উচিত। শুনলাম এখানে নাকি মাছের পেটে মুক্ত পাওয়া যাচ্ছে। আমি তো তাই শুনলাম। ওই তো, বলতে না বলতে শ্যাকরাও এখানে হাজির। ওনাকেই দেখান পণ্ডিত মশাই। শ্যাকরা, তুমি এদিকে শোনো। আপনিও এসেছেন? হ্যাঁ, আপনিও বলুন বলুন মহারাজ বলুন। এই মুক্তটা দেখে বলো তো, এটা আসল মুক্ত না অন্য কিছু? এ তো একেবারে খাঁটি মুক্ত, কিন্তু খুব কম দামি। এসব ওই 5 টাকা দামের মুক্তোর মালাতে ব্যবহার করা হয়। দেখুন দেখুন, মাঝখানে একটা ছিদ্র আছে। এই একটা মুক্তোর মূল্য কয়েক পয়সা মাত্র। হ্যাঁ, তাই তো। মাঝখানে ছিদ্র কেন মন্ত্রী? কিন্তু আমি যে মাছটা ধরেছি তার পেটের মুক্ততে ছিদ্র নেই মহারাজ। এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটা বেশ দামি মুক্ত। এটা তো দেখি 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 দেখি, হ্যাঁ, কয়েকশো টাকা তো হবেই। ব্যাপারটা খুবই গোলমেলে। কি মহারাজ, কি বুঝলেন? আপনিও ধরুন না মাছ, মাত্র 100। কে জানে, হয়তো আপনি 100 টাকার বিনিময়ে 500 টাকার মুক্ত পেলেন, সাথে আবার একটা টাটকা মাছ। না না থাক,
তোমরা যার ইচ্ছে মাছ ধরো, আমি চললাম। গোপাল, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। ও গোপাল, এসব সত্যি না মন্ত্রী ভোজবাজি? মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কিন্তু আমার মাথায় সব পরিষ্কার হয়ে গেছে মহারাজ। কি পরিষ্কার হয়েছে? একটা ব্যাপার খেয়াল করেছেন? কি ব্যাপার? কালকে আমরা যখন মাছের আড়তে গিয়েছিলাম তখন দুজনকে দেখেছিলেন মাথায় পাগড়ি ছিল, আর পাগড়ি দুটো হুবহু দুজনের পাগড়ির মতো দেখতে। কার মতো? আমি তো ঠিক বুঝতে পারছি না। পাগড়ি দুটো হুবহু বটা ঘটার মতো, আর আমার মনে হচ্ছে ওই চারাপোনা মাছই। ওহ, কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবলাম আমি রাজবাড়ির পুকুরগুলোতে মাছ চাষ করব, আর এখন দেখছি মন্ত্রী মাছের ব্যবসায় শুরু করে দিয়েছে। যা বোঝার কালকে সকালেই বুঝে যাবেন মহারাজ, শুধু আমাকে একটু ভাবনা চিন্তার সময় দিন। সে সময় আমি তোমাকে দিচ্ছি, কিন্তু আমাকে এটা জানতেই হবে মন্ত্রীর পুকুরে সব মাছের পেটে মুক্ত কিভাবে এলো? এরকম অলৌকিক ব্যাপার প্রাকৃতিক না কৃত্রিম? ন্যাপলা, গুলটে, টেপা, পুটি, পুচকে, এদিকে আয়। বলো গোপাল দাদু। এই নে, তোদের সবার জন্য রসগোল্লা নিয়ে এসেছি। কি মজা! বলানি কনে আজকে আমরা সবার জন্য রসগোল্লা। শোন, তোদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? তোদের তিনজনের ওপর নজর রাখতে হবে, বটা, ঘটা আর আমাদের মন্ত্রী মশাই। আর ওরা ওখানে কি করছে সেটা জানাতে হবে। মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছের পেটে কিভাবে মুক্ত এলো এটা জানতেই হবে। আচ্ছা গোপাল দাদু, ঠিক আছে। কি গো গিন্নি, কোথায় গেলে? এই তো রান্না করছি। কি হয়েছে? ওসব রান্না বান্না ছেড়ে একবার ঘরে এসো। এই দেখো গিন্নি, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, এ তো দেখছি কি সুন্দর, কি সুন্দর একটা মুক্তোর হার। শুধু তাই নয়, তোমার জন্যে সোনার ঝুমকো, কানের দুলও গড়িয়ে এনেছি। ভোজবাজি করে আজকে পুকুর থেকে যা রোজগার হয়েছে না, এরকম চলতে থাকলে তোমাকে রোজ রোজ নতুন নতুন গয়না গড়িয়ে দেব। ও মা, আর যদি হয় আমিও তোমাকে রোজ রোজ ভালো মন্দ রান্না করে খাওয়াবো। তখন থেকে বসে বসে মশা মারছি, কারোর কোনো পাত্তা নেই। নে তাড়াতাড়ি কালকের মতো এগুলো খাইয়ে মাছগুলোকে পুকুরে ছেড়ে দে। ওই দেখ, ওরা যেন মাছগুলোকে কিছু খাইয়ে পুকুরে এক এক করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ তাই তো, চল চল এক্ষুনি গিয়ে ব্যাপারটা গোপাল দাদুকে জানিয়ে আসি। ঠিক আছে, তোরা এখন যা, আমি যা করার কালকেই করব। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! মাছের পেটে মুক্ত! সবাই দলে দলে আসুন, 100 টাকার বিনিময়ে ভাগ্য পরীক্ষা করুন। কি মন্ত্রী, কি ব্যাপার? আমাকেও 100 টাকা দিতে হবে নাকি? তা তো দিতেই হবে মহারাজ। হয়তো আপনি 100 টাকা দিয়ে 500 টাকার মুক্ত পেয়ে গেলেন, তখন পুরোটাই ভাগ্যের ব্যাপার। কিন্তু হ্যাঁ, মুক্ত আপনি পাবেন। তাহলে আমিও মাছ ধরবো, আর ওই দূরে ঝোপটা যেখানে আছে সেখানে মাছ ধরবো। সারা পুকুরে মাছ কিলবিল করছে, যেখানে ইচ্ছে সেখানে ধরো। তবে শর্ত একটাই, একটা মাছ 100 টাকা। হ্যাঁ, এবার মন্ত্রী মশাইকে মজা দেখাবো। পেয়েছি, পেয়েছি, মাছ পেয়েছি। আমিও পেয়েছি। মন্ত্রী মশাই,
মাছ তো পেলাম, কিন্তু দুজনেই তো দেখছি এই একই রকম চারাপোনা মাছ। শুধু মাছটা দেখলেই হবে, মাছের পেটের ভিতরে যে মুক্ত আছে সেটাও তো দেখতে হবে। তাহলে মন্ত্রী যাও, চট করে একটা বটি নিয়ে এসো। এই নিন মহারাজ, চট করে মাছটা কেটে ফেলুন। মুখ তো পাবেনই পাবেন, এ ব্যাপারে আমি 100% নিশ্চিত। ঠিক আছে, তাহলে তুমি নিজের হাতেই আমাদের দুজনের মাছটা কেটে দাও। নিশ্চয়ই মহারাজ, আপনার আদেশ আমি কি অমান্য করতে পারি? কি এ তো মুক্ত নয়। ও মহারাজ, এ তো দেখছি আস্ত একটা সোনার বল। সোনার বল? মন্ত্রী মশাই, আমার মাছটাও কেটে ফেলুন, চটপট চটপট। এতেও তো দেখছি সোনার বল। কি মুক্তর জায়গায় সোনার বল কিভাবে এলো? রে বটা ঘটা, তোরা আমাকে না বলে মুক্তর জায়গায় সোনার বল খাইয়েছিস? হায় 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 হায়। আমরা তো আপনার কথা মতো মুক্তই খাইয়েছি, সোনার বল কিভাবে এলো? কি বলে মন্ত্রী? বটা ঘটা মাছকে মুক্ত খাওয়ায়? মানে কিছু না, মুখ ফসকে ভুল করে বলে ফেলেছি। দেখলেন তো মহারাজ, মন্ত্রী মশাই পুরো রাজ্যবাসীকে কিভাবে বোকা বানাচ্ছে। মন্ত্রী, আমি কালকেই আন্দাজ করতে পেরেছিলাম তুমি কোনো না কোনো একটা চাল চেলেছ, আর আমি সেই চালে জল ঢেলে আপনাকে বেসামাল করে দিলাম। আপনি মুখ ফসকে নিজের চালের গোপন কথাটা বলেও দিলেন। 10 পয়সার মুক্তর বদলে 100 টাকার ব্যবসা, সব ধরা পড়ে গেল। তুমি মুক্ত নিয়ে অনেক খেলা দেখালে, তাই আজকে আমি তোমাকে এই রাজ্য থেকেই মুক্ত করে দিলাম। যাও, এক্ষুনি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, আর যাওয়ার আগে সকলে 100 টাকা ফেরত দিয়ে যাও। ও মহারাজ, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, বড্ড ভুল হয়ে গেছে মহারাজ, বড্ড ভুল হয়ে গেছে। মহারাজ, কে? আগে আমি আপনার জন্য দইয়ের ঘোল এনেছিলাম। ওখানে রেখে দে। আরে তোদের রানীমা কোথায় রে? পুজোর ঘরে। ঠিক আছে, তুই যা। এটা আমার বাবার আমলের। আহা, কি সুন্দরের কারুকাজ, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। কদিন বাদে খাম্বাজ রাজ্যে ওই পুরনো জিনিসের প্রদর্শনীতে এটা নিয়ে যাব, সকলে দেখে খুব প্রশংসা করবে। মহারাজ, খাম্বাজ রাজ্য থেকে একজন দূত আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, বলছেন খুব জরুরি। হ্যাঁ, চলো তো দেখি। কি বারান্দায় দাঁড়িয়ে কেন? আপনার এই রক্ষী আমাকে অতিথিশালায় নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমার হাতে যে একেবারে সময় নেই মহারাজ, অনেক জায়গায় যেতে হবে তো। ও, তা কি বলতে এসেছো শুনি? আগে আমাদের রাজ্যে যে পুরনো জিনিসের প্রদর্শনী হবার কথা ছিল, সেটা এই মুহূর্তে হচ্ছে না মহারাজ। তাই দুঃখ জানিয়ে আমাদের মহারাজ আপনাকে এই পত্র পাঠিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, তুমি খাম্বাজ রাজকে গিয়ে বলো প্রদর্শনী হচ্ছে না বলে আমি কিচ্ছু মনে করিনি। আমি বলে দেব মহারাজ। সোনার হাতিটা কোথায় গেল? এইখানেই তো রেখে গিয়েছিলাম। কি হলো? এমন করে কি খুঁজছেন? এই মাত্র আমার সোনার হাতিটা এখানে রেখে আমি একটু ঘরের বাইরে গিয়েছিলাম, এসে দেখি হাতিটা নেই। সে কি, সোনার হাতি নেই? তাহলে কি চুরি হয়ে গেল? হ্যাঁ, চুরি? আমার ঘর থেকে চুরি? তাহলে
তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। লক্ষ্মী, বলুন মহারাজ। এই এক্ষুনি রাজবাড়ির সব দরজা বন্ধ করে দাও। কোনো চোর যেন রাজবাড়ি থেকে পালাতে না পারে। আর সেই সাথে রাজসভার সকলকে খবর দাও যে আমার ঘর থেকে সোনার হাতি চুরি হয়ে গেছে। হ্যাঁ, কি বলছেন কি মহারাজ? হ্যাঁ, আপনার ঘর থেকে সোনার হাতি চুরি? হ্যাঁ, আমি এক্ষুনি সারা রাজ্যে পোর্টাল লাগিয়ে দিচ্ছি। তারা সব জায়গায় চিরুনি তল্লাশি চালিয়ে আপনার সোনার হাতি খুঁজে বের করবে। যা ভালো বোঝো করো। হায় হায় হায়, ওটা যে আমার বাবার স্মৃতি। তাহলে আমি আসছি মহারাজ। আগে মহারাজ, আমার গণনা বলছে এরপর কৃষ্ণনগর থেকে আরো কিছু মূল্যবান জিনিস চুরি যাবে। তাহলে তো একটা যজ্ঞের আয়োজন করতে হয়। আচ্ছা মহারাজ, সোনার হাতিটা এই টেবিলেই রেখেছিলেন? আচ্ছা, টেবিলে একটা গেলাসও রাখা আছে দেখছি। গেলাসের তলানিতে খানিকটা ঘোল পড়ে আছে। মহারাজ, ঘোলটা কখন খেয়েছিলেন? হ্যাঁ, দাসী ঘোল দিয়ে গিয়েছিল বটে, কিন্তু আমি তো না খেয়ে ঘরের বাইরে চলে গিয়েছিলাম। আপনি খাননি? তাহলে খেলো কে? বিজ্ঞানী, তোমার ঝোলায় কি আতশ কাচ আছে? মনে হয় আছে, দাঁড়াও দেখছি। আছে গোপাল, এই নাও। আতশ কাছে দু রকমের আঙুলের ছাপ ধরা পড়েছে। মানে গেলাসের গায়ে দুটো মানুষের আঙুলের ছাপ। একটা আঙুল বেশ সরু, মানে এটা হলো দাসীর আঙুল। আর একটা আঙুল বেশ মোটা, মানে এটা কোনো পুরুষ মানুষের। বিজ্ঞানী, তুমি একবার দেখো তো। ঠিক বলেছ গোপাল, একটা মহিলা আর একটা পুরুষ মানুষের আঙ্গুলের ছাপ। আমার অনুমান যদি মিথ্যে না হয়, তাহলে যে সোনার হাতি চুরি করেছে সেই ঘোল খেয়ে পালিয়ে গেছে। কি সাহস! আমার ঘরে ঢুকে সোনার হাতি চুরি করে আমারই ঘোল খেয়ে পালিয়ে গেল। এই গোপাল, গোপাল, এই দুঃসাহসিক চোরটাকে কিন্তু ধরতেই হবে। আমি চেষ্টা করব মহারাজ। এসব কি শুনছি মহারাজ? আপনার ঘর থেকে নাকি সোনার হাতি চুরি হয়ে গেছে? কি সর্বনাশ! এ তো বাঘের ঘরে ঘোগের বাসা। মহারাজ, যা শুনলাম দাসী নাকি আপনার ঘরে ঘোল দিতে এসেছিল। হ্যাঁ, তাহলে ওকে ধরে কারাগারে পাঠিয়ে দিন। পিঠে দুঘা পড়লেই হর করে পেটের সব কথা বেরিয়ে আসবে। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। আমি সব সময় ঠিক কথাই বলি গোপাল। কিন্তু তা সত্ত্বেও দাসীকে তো এখনই কারাগারে পাঠানো যাচ্ছে না। কেন কেন দাসীকে কারাগারে পাঠানো যাচ্ছে না কেন? কারণ মহারাজের ঘোলের গ্লাসে একজন পুরুষ মানুষের আঙুলের ছাপ পাওয়া গেছে। সর্বনাশ! তাহলে দাসীর সঙ্গে নিশ্চয় কোনো পুরুষ সঙ্গী ছিল। মনে হয় দুজনে মিলেই চুরিটা করেছে। তাহলে তো সব থেকে আগে ওই পুরুষ চোরটাকেই ধরতে হয়। কারণ আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী শুধু সন্দেহের বশে কোনো মহিলার পিঠে দুঘা দেওয়া যায় না। গোপাল একেবারে ঠিক কথাই বলেছে। কিন্তু ওই পুরুষ চোরটাকে ধরবো কি করে? খুব সোজা। মহারাজের ঘর থেকে যখন চুরি গেছে, তখন মনে হয় এ বেটা চেনা চোর এবং রাজবাড়ির সুলুক সন্ধান সে জানে। মহারাজ, এক্ষুনি এ রাজ্যের সব কটা চোর আর পাকা বদমাশদের ধরে আনার অনুমতি দিন। ধরে এনে কি করতে চাও বলো তো? প্রথমে কালো কালি দিয়ে প্রত্যেকের আঙুলের ছাপ নেব। তারপর এই গ্লাসের ছাপের সাথে মিলিয়ে দেখব। যার আঙুলের ছাপের সঙ্গে গ্লাসের আঙুলের ছাপ মিলে যাবে সেই চোর বলে প্রমাণিত হবে। সর্বনাশ! বেটা চুরি করলি ঠিক আছে, কিন্তু ঘোলটা খেতে গেলি কেন? এখন তো গোপাল সকলকে ঘোল খাইয়ে ছেড়ে দেবে। ঠিক আছে, দেখো চেষ্টা করে। তবে আমার মনে হয় এত সব না করে ওই দাসীকে জেরা করা সব থেকে ভালো হতো। হবে হবে, সব হবে। এত ব্যস্ত হচ্ছেন কেন মন্ত্রী মশাই? এই তো সবে সন্ধে। পুরো রাত তো অনেক দূর। আগে বিশ্বাস করুন নানিমা, এই আপনার পা ছুঁয়ে বলছি, আমি সোনার হাতি চুরি করিনি। চুরি না করলে কাঁদছিস কেন? কাঁদবো না, মন্ত্রী মশাই নাকি বলেছেন আমি নাকি চুরি করেছি। এটা আমার নামে কত বড় অপবাদ বলুন। এতদিন আপনাদের বাড়ি কাজ করছি, কেউ বলতে পারবে না একটা খুদ আমি না বলে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, কান্না বন্ধ করে চোখ মুচ। গোপাল সব দিক দেখছে, দেখবি আসল চোরকে ও ঠিক খুঁজে বের করবে। ঠিক, এখন যা, নিজের কাজে যা।
কি কাণ্ড বলো তো রানী, হ্যাঁ? আমার একটু অসতর্কতার জন্য আমার বাবার স্মৃতি এমন ভাবে চুরি হয়ে গেল। আর আপনি কি করবেন বলুন? তবে চোরের সাহসের কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। রাজার ঘরে ঢুকে চুরি করা! ও, এটাই তো আমার কাছে সব থেকে বেশি লজ্জার ব্যাপার। এরপর তো প্রচার বলতে শুরু করবে যে রাজা নিজের জিনিসই নিরাপদে রাখতে পারে না, সে আবার রাজ্যের মানুষের নিরাপত্তা দেবে কি করে? আপনি তো ভাববেন না তো, দেখবেন চোর ঠিক ধরা পড়বে। আচ্ছা রকি দাদা, এ কি ভেসারে ফেললি বলো তো? আমি যে চুরি ছেড়ে দিয়েছি সে তো গোপাল দাদা আর মহারাজ সকলেই জানেন, তবুও আমাকে নিয়ে যাচ্ছ কেন? কেন নিয়ে যাচ্ছি? ওই যে কথায় আছে না, কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে, তাই তোকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি কেন? আমি তো কেলে পচার মতো পাকা চোর নই। হ্যাঁ, আমাদের দায় পড়েছে, মহারাজের ঘর থেকে চুরি করতে আমাদের দায় পড়েছে। এসব কথা না হয় মহারাজকে গিয়ে বলিস। এখন কথা না বাড়িয়ে চুপচাপ আমাদের সঙ্গে চল। নিয়ে তো যাচ্ছে, মোটকু গোপাল আবার যেন ফাঁসিয়ে না দেয়। বেটা যা পাজি। বুঝলে ভাই, তুমি হলে এই কৃষ্ণনগরের সব থেকে বড় শিল্পী, তাই আঙুলের ছাপ আঁকাটাও খুব নিখুঁত হওয়া চাই কিন্তু। কোনো চিন্তা করো না গোপাল দাদা, এত নিখুঁত করে আঁকছি যে আসল আর নকল বুঝতেই পারবে না। আচ্ছা, এই ছবি টবি আঁকাবার মানে কি? বুঝতে পারলেন না? হাওয়া লেগে খানিক বাদেই গ্লাসের ছাপ মিলিয়ে যাবে, কিন্তু কাগজের আঁকা তো আর মিলিয়ে যাবে না। একটা টেকোটা সারা টাক জুড়ে যেন পাকা গোয়েন্দার বুদ্ধি। বেটা বেটা কবে যে মরবে কে জানে। আমার কাজ হয়ে গেছে গোপাল দাদা, আমি তাহলে এবার যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন আসতে পারো, আর চোর ধরা পড়লেই তোমার পারিশ্রমিক তুমি পেয়ে যাবে। ঠিক আছে গোপাল দাদা। একে সোনার হাতি চুরি হয়ে মহারাজের কত বড় ক্ষতি হলো, তারপর শিল্পীকে পারিশ্রমিক দিতে হবে। গোপাল শুধু মুধু ক্ষতির ওপর খরচা বাড়াচ্ছে। এর থেকে অনেক সোজা ছিল দাসীকে ডেকে দুঘা দেওয়া। তাই নাকি? কিন্তু ওই যে তোমার এই এক ব্যারাম, সব সময় ঘুরিয়ে নাক দেখা। ঘুরিয়ে নাক দেখা? এটা একেবারে ঠিক কথা বলেছেন মন্ত্রী মশাই। তবে ঘুরিয়ে নাক দেখলে কি হয় বলুন তো? নাকের আগে হাতের মধ্যে কান চলে আসে, আর কান টানলেই মাথা। তুমি কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ, আমি সামান্য মানুষ, তাই আমি আর কি বলবো বলুন? তাই সময় আর প্রমাণই শেষ কথা বলবে। এই সকলে এখানে চুপ করে দাঁড়া, আমি গোপাল দাদাকে খবর দিয়ে আসি। এটা কিন্তু আমাদের সঙ্গে খুব অন্যায় হচ্ছে। আমরা কেলে পচার মতো দাগি চোর নই, আমরা সব ভদ্রলোক। সে তো আমরা খুব ভালো করেই জানি যে তোমরা কেমন ভদ্রলোক। আরে বাবা, অন্যায় না করলে এত বিরক্তি কেন? বিরক্ত হব না? রক্ষীর দল রাস্তা দিয়ে আমাদের হাঁটিয়ে নিয়ে এসেছে। আহা, শুধু তো হাঁটিয়ে এনেছে, বেঁধে তো আর আনেনি। তা আমাদের এখানে নিয়ে আসার কারণ? শুধু কাগজে হাতের ছাপ দিবি আর চলে যাবি। নে, তিনজনে এই কাগজ তিনটায় হাতের ছাপ দে দেখি। এই নে, এই নে কেলো পচা তোর কাগজ, বটা ঘটা তোদের কাগজ। প্রত্যেক কাগজে তোদের নাম লেখা আছে। বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে। এখন তোরা এখানে দাঁড়া, আমরা একটু ভেতর থেকে আসছি। না, এটার সাথে কোনো মিল নেই। এবার পরেরটা দেখো। না, এটাও না। তাহলে শেষেরটা দেখো এবার। কি কি হলো বিজ্ঞানী? এটার সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে তাহলে ওই পাজিটাই চুরি করেছে। হ্যাঁ, আমি আগেই এটা সন্দেহ করেছিলাম। তাহলে আর দেরি করছো কেন? এক্ষুনি রক্ষীদের দিয়ে বদমাসটাকে কারাগারে পুরে দাও। দাঁড়াও দাঁড়াও বিজ্ঞানী, ওটা তো চুনোপুটি। আমি ওর অন্তরালের বটগাছটাকে ধরতে চাই।
তাই এখন ওকে ছেড়ে দেব। মানে 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 আছে বই কি বিজ্ঞানী, এই তো খেলা শুরু। চলো এখন বাইরে যাই। কিরে বটা ঘটা, শুনলাম তোদেরও এখানে নিয়ে এসেছে। দেখুন না মন্ত্রী মশাই, কি অন্যায়! আমরা শান্তশিষ্ট ছাপোষা মানুষ, রাজবাড়ি থেকে আমরা চুরি করতে যাব কেন? গোপাল দেখছি খুব বাড়াবাড়ি শুরু করেছে। শোন, তোদের হাতের ছাপ আর গ্লাসের আঙুলের ছাপের সঙ্গে একজনের ছাপ কিন্তু হুবহু মিলে গেছে। তার মানে তোদের মধ্যে একজন চোর। এখন তোরা কি নিজে মুখে স্বীকার করবি নাকি আমাকেই বলতে হবে? বিশ্বাস করো, আমি চুরি করিনি গো। আমি কিছু জানি না। শুধু শুধু আমাকে হয়রান করছো। বটে, তা তোরা যখন স্বীকার করলেই না, তখন আমাকেই বলতে হচ্ছে যে তোদের মধ্যে চোর হচ্ছে এই কেলে পচা। আর ভগবান, কতদিন আগে চুরি ছেড়ে দিয়েছি, তবু আমার নামে এই বদনাম। হ্যাঁ রক্ষী, একে কারাগারে নিয়ে যাও, কাল রাজসভায় এর বিচার হবে। যা বটা ঘটা, তোরা বাড়ি যা। আমি আগেই জানতাম গোপাল যত চেষ্টাই করুক না কেন, কোনোভাবেই তোদের ফাঁসাতে পারবে না। এটা তুমি কি করলে গোপাল? কাগজটায় তো বটার নাম লেখা ছিল, তা সত্ত্বেও তুমি কেলে পচার ঘাড়ে চুরির দায় চাপিয়ে দিলে। বিজ্ঞানী, আমি একটু আগেই বলেছি না, বটা তো চুনোপুটি। আমি ওর অন্তরালের বটগাছটাকে ধরতে চাই, তাই এখন ওকে ছেড়ে দিলাম। তবে চিন্তা করো না, আজ রাতের মধ্যেই বটা আর ওর বটগাছ দুটোকেই ধরে কারাগারে পুরে দেব। কাল হবে ওদের বিচার। শুধু নির্দোষ কেলে পচাকে একদিন কারাগারে কাটাতে হবে। এটাই যা দুঃখের। সন্ধে গড়িয়ে রাতের আধার তো নেমে এলো, কিন্তু সেই মক্কেলের এখনো দেখা নেই কেন? ওই তো ওই তো শ্রীমান আসছে। মন্ত্রী মশাই, কিরে আজ এলি কেন? আগে ওই সোনার হাতি চুরির পারিশ্রমিকটা। ওহ, কাজ হতে না হতেই হাত পাততে চলে এলি। হ্যাঁ, কি করবো বলুন, গরিব মানুষ, হাত যে একেবারে ফাঁকা। শোন, স্যাকরার কাছ থেকে এখনো সব টাকা পাইনি, আজ যাব, আর বাকি টাকা পেলে তোদেরটা মিটিয়ে দেব। ঠিক আছে মন্ত্রী মশাই, কাল সকালেই না হয় আসবো। না না, কাল সকালে নয়, দুদিন বাদে আসি। আগে দুদিন বাদে কেন? মাথা মোটা, আজ না হয় কপাল জোরে বেঁচে গেছিস, কিন্তু কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো বলা যায় না। যা যা, তুই এখন আয়। মন্ত্রী তাহলে রাতের অন্ধকারে স্যাকরার কাছে যাবে। যাই, আমিও মহারাজের কাছে গিয়ে কজন রক্ষী নিয়ে স্যাকরার দোকানে যাই। স্যাকরা, সোনার হাতির বাকি টাকাটা দাও। মাফ করবেন মন্ত্রী মশাই, আজ আমি দিতে পারবো না। কেন দিতে পারবে না কেন? আগে চোরাই জিনিস বিক্রি করাটা তো অনেক ঝামেলা, দুটো দিন সময় দিন, বাকি টাকা পেয়ে যাবে। শোন, দুদিনের মধ্যে বিক্রি করতে না পারলে ওই সোনার হাতি গলিয়ে ফেলে আমাকে সোনার দামই দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আপনাকে গ্রেপ্তার করা হলো। কোন অপরাধে? সেটা না হয় কাল রাজসভায় বিচারের সময় জানতে পারবেন। গোপাল, ভুলে যেও না আমি এই রাজ্যের মন্ত্রী। জানি তো আপনি মন্ত্রী, তাই কারাগারে আপনার জন্য একটু বিশেষ ব্যবস্থা আছে। যাও, তোমরা চারজন মন্ত্রী মশাইকে বেঁধে কারাগারে নিয়ে যাও, আর বেশি চিৎকার চেঁচামেচি করলে মুখটাও বেঁধে দিও। কাজটা কিন্তু ভালো করলে না গোপাল। কাল রাজসভায় মহারাজের সামনেই না হয় আমার বিরুদ্ধে আপনার অভিযোগ জানাবেন। যাও, নিয়ে যাও। তোমরা এবার আমার সঙ্গে চলো। অনেক রাত হলো, দোকান বন্ধ করে এবারে বাড়ি যাই। তার আগে চলো শ্রীঘরে। মানে? সোনার হাতি চুরি করার দায়ে তোমায় গ্রেফতার করা হলো।
বিশ্বাস করো গোপাল, বিশ্বাস করো, সোনার হাতি আমি চুরি করিনি। মন্ত্রী মশাই ওটা আমার কাছে বিক্রি করার জন্য রেখে গেছে গোপাল। বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই। আমি চুরি করিনি গোপাল, আমি চুরি করিনি। চুরি না করলেও চোরাই জিনিস তো নিজের দোকানে রেখেছো, সেই অপরাধেই তোমায় গ্রেপ্তার করা হলো। তবে তার আগে ভালোই ভালো ওই সোনার হাতি বের করে দিলে শাস্তি কিছু কম হবে। দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি। বটা বাড়ি আছিস নাকি? কি তুমি? তোকে নিতে এলাম। কোথায়? যেখানে তোর গুরু মন্ত্রী মশাই গেছে সেইখানে। মন্ত্রীমশাই কোথায় গেছে? কারাগারে। এই নিন মহারাজ, আপনার চুরি হয়ে যাওয়া সোনার হাতি। আমার সেই সোনার হাতি উদ্ধার করতে পেরেছো তাহলে? গোপাল, তোমায় যে কি বলে বাহবা দেব। তা কি চুরি করেছিল? এক্ষুনি দেখতে পাবেন। প্রহরী, বন্দীদের নিয়ে এসো। কি তাহলে কি এরা সকলে মিলে চুরি করেছিল? আসল চোরকে ধরার জন্য কেলে পচাকে ধরা হয়েছিল, কিন্তু কেলে পচা চোর নয় মহারাজ। জানতাম আমার মাথার ওপরই ভগবান আছেন। তাহলে আসল চোরটাকে? চুরি করেছিল বটা, কিন্তু তার পেছনে বড় মাথা হচ্ছে মন্ত্রী মশাই। মিথ্যে কথা মহারাজ, আমাকে হেয় করার জন্য এটা গোপালের ষড়যন্ত্র। তাই নাকি ষড়যন্ত্রী মশাই? তাহলে শ্যাকরাকে ডাকি। প্রহরী, শ্যাকরাকে নিয়ে এসো তো। আমার কোনো দোষ নেই মহারাজ, আমার কোনো দোষ নেই। মন্ত্রী মশাই ওই সোনার হাতি আমার কাছে বিক্রি করতে এসেছিলেন, কিন্তু বিক্রি করতে পারিনি বলে ওটা অক্ষত পেলেন, না হলে গলিয়ে সোনা করার আদেশ দিয়েছিলেন মন্ত্রী মশাই। আমারও কোনো দোষ নেই মহারাজ। এই মন্ত্রীমশাই কিছু পারিশ্রমিকের লোভ দেখিয়ে আমাকে চুরি করতে বলেছিলেন। মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। এই নাক মলছি, কান মলছি, জীবনে আর কখনো চুরি করব না। মন্ত্রী, তুমি এত নীচ! শেষে আমার ঘরে লোক ঢুকিয়ে চুরি করাও? এত সাহস তোমার! আমার তো তখনই সন্দেহ হয়েছিল মহারাজ, যখন মন্ত্রী মশাই বারবার করে দাসীকে চোর সাব্যস্ত করতে চাইছিলেন। মা, মন্ত্রী মশাইয়ের পেটে এত! পেট চিরে ফেলবো আমি। ভেবেছিল আমার বাবার স্মৃতি ওই সোনার হাতি হজম করে দেবে। যতই কাঁদো না কেন, আজ আর তোমার নিস্তার নেই। আমার একটা কথা আছে মহারাজ। বলো। বিনা দোষে কেলে পচাকে এক রাত কারাগারে আটক থাকতে হয়েছে, তাই ওকে কিছু টাকা দিয়ে মুক্তি দিতে হবে মহারাজ। ঠিক আছে, তাই হবে। আমার কি হবে মহারাজ? ওকে 1 মাস কারাগারে বন্দি থাকতে হবে। সব আপনার জন্য হলো। মন্ত্রীকে 1 বছর কারাগারে বন্দি থাকতে হবে। 1 বছর কারাগার? ওরে বাবা! গোপাল, আজ তোমার জন্যই এই সোনার হাতি ফিরে পাওয়া সম্ভব হলো। আমি তোমাকে 100 মোহর দিয়ে পুরস্কৃত করব। ধন্যবাদ মহারাজ। আরে তোমরা সকলে চুপ করে আছো কেন? দাও, গোপালের নামে জয়ধ্বনি দাও। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।